বেশ, ওয়ার্কিং উইথ ফাংশনস করার আগে আমরা আগের দিনের লিস্ট টাপল ডিকশনারিটা একবার দেখে নিই। লিস্ট কি? লিস্ট কি? হোয়াট ইজ লিস্ট? আরে সে তো আমিও জানি, সে তো x ইকুয়ালস টু 10 এর মধ্যে x এর 10 এর ভ্যালু স্টোর করছে। লিস্টটা কি? কালেকশন অফ ভ্যালুস। আর লিস্টের মধ্যে যেটা লিস্ট মানে পাইথনের কালেকশন অফ ভ্যালুস আর অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, জাভা বলো, সি বলো, সি প্লাস প্লাস বলো, এগুলোর ডিফারেন্স হচ্ছে জাভা, সি প্লাস প্লাসের যে কালেকশন অফ ভেরিয়েবল সেটা হচ্ছে অ্যারে। আর এই অ্যারের মধ্যে সবসময় সেম টাইপ অফ ভেরিয়েবল থাকতে হবে, মানে ইন্টিজার টাইপ থাকলে ইন্টিজার থাকবে, স্ট্রিং টাইপ থাকলে স্ট্রিং, সবকটা স্ট্রিং থাকবে। কিন্তু পাইথনে আমাদের একটা চান্স দেওয়া হয় যেটা আমরা মাল্টিপল টাইপস অফ ভেরিয়েবলসও রাখতে পারি লিস্টের মধ্যে। ঠিক আছে? সো লিস্ট স্টোরস দ্য লিস্ট অফ ভ্যালুজ অফ এনি টাইপ অ্যান্ড লিস্ট ইজ মিউটেবল। লিস্ট আমরা চেঞ্জ করতে পারি, লিস্টের মধ্যে ভ্যালু থাকলে আমরা চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি, যে কোনো কিছু আপডেশন করতে পারি। অ্যান্ড লিস্ট ইজ আ টাইপ অফ সিকোয়েন্স, মানে স্ট্রিংও কিন্তু একটা কালেকশন অফ ভ্যালুস। স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স, কিন্তু একটা স্ট্রিং এর মধ্যে স্ট্রিং বা টাপলের থেকে লিস্ট আলাদা কিভাবে? স্ট্রিং টাপলস দে আর ইমিউটেবল অ্যান্ড লিস্ট ইজ মিউটেবল। লিস্টের বেশ কিছু ফাংশন আছে, ইন্ডেক্স, অ্যাপেন্ড, এক্সটেন্ড, ইনসার্ট। ঠিক আছে? ইন্ডেক্সের কাজ কি? একটা পার্টিকুলার ভ্যালুর ইন্ডেক্সটা বার করা। অ্যাপেন্ডের কাজ কি? এই স্ট্রিংটার ভিতরে আনা, মানে একটা ভ্যালুটাকে লিস্টের মধ্যে আনা। হ্যাঁ, কোনো ভ্যালু অ্যাড করা লিস্টের মধ্যে। আর অ্যাপেন্ড করলে সবসময় লাস্টে অ্যাড হয়। এক্সটেন্ডটা লাগবে না। ইনসার্টও অ্যাপেন্ডের কাজ করে, কিন্তু ইনসার্টে আমরা যে কোনো পজিশনে আমরা বসাতে পারি আমাদের ডিজায়ার্ড পজিশনে। পপ কি? লাস্ট পজিশন থেকে ডিলিট করে। আর রিমুভ কি? কোনো পার্টিকুলার ভ্যালু রিমুভ করতে গেলে আমরা রিমুভ করি। ক্লিয়ার পুরো লিস্টটা ডিলিট করে না, কিন্তু লিস্টের সবকটা ভ্যালুকে ডিলিট করে দেয়। মানে আমরা যদি এমটি লিস্ট বানিয়ে দেয়। কারেক্ট। কাউন্ট লিস্টে কটা এলিমেন্টস আছে, রিভার্স লিস্টটাকে উল্টো করে প্রিন্ট করা, সর্টটাকে অ্যারেঞ্জ করা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং এ। এইগুলো হচ্ছে লিস্টের কিছু ফাংশনস। এছাড়া আছে লিস্ট ক্রিয়েট করব কিভাবে, আর লিস্ট অ্যাক্সেস করব কিভাবে, দুটো লিস্ট জয়েন করব কিভাবে, আর লিস্ট স্লাইস করব কিভাবে। এগুলো জানো? তুমি ক্লাস 11-এ করোনি? লিস্ট স্লাইসিং মানে জয়েন টু লিস্টটা করে দিলাম L1। আচ্ছা, প্রথমে আগে লিস্ট ক্রিয়েট করা আর লিস্ট অ্যাক্সেস করা। কিভাবে ক্রিয়েট করব? আমরা যদি একটা লিস্ট নিয়ে নিই, L1 ইজ ইকুয়াল টু, এই আমার একটা এমটি লিস্ট হলো। এবার এই লিস্টের মধ্যে আমি অ্যাপেন্ড করতে পারি, যা খুশি করতে পারি। আমি একটা লিস্টের মধ্যে আমি কিছু ভ্যালু নিয়েও নিতে পারি চাইলে, কিন্তু ইউজার ইনপুট নিয়ে আনবো কি করে লিস্টের মধ্যে? ইভ্যাল দেওয়া যায়, কিন্তু ইভ্যাল সবসময় দেওয়াটা ঠিক না। ইভ্যাল ছাড়া আর কি করতে পারি? ভ্যালু নেব লিস্টের মধ্যে। অ্যাপেন্ডটা কিভাবে করবো? সে তো বুঝলাম, সে তো বুঝলাম, সে ঠিক অ্যাপেন্ড ইউজ তো করতেই হবে। ইউজার দিচ্ছে ভ্যালু, ইউজার এবার 10টা ভ্যালু দেবে। এবার সেই 10টা ভ্যালু তো একটা ভেরিয়েবলে সম্ভব না। একটা ভেরিয়েবলে তো একটাই ভ্যালু, মানে কি 10টা আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হবে? ফর রেঞ্জ চালাবো, একটা ফর লুপ চালাবো। মানে
11 কেন 11 নিলাম? 11টা 11টা 8 0 তে 10 নেবে, লাস্ট নাম্বারটা নেবে 0 থেকে 10। তাহলে তো 11টা হয়ে গেল, 11টাই তো না সেটা তাহলে তো 11টা হয়ে গেল। 11টার নাম্বার নিয়ে 11টা নাম্বার নিয়ে কেন 11টা নাম্বার নেবে? 11টা নাম্বার কেন নেবে? 11টা নাম্বার কারণ কি আগে না আগের নাম্বারটা 0 to 10 আমরা 0 to 10 কিছু আমি স্টার্ট করিনি বলে 0 to 10 হবে। তার মানে আমাকে ইদার 1 to 11 দিতে হবে বা জাস্ট 10 দিতে হবে, তাহলে 0 থেকে শুরু করবে। ঠিক আছে, তারপর কি করব, আমি একটা ইনপুট নেব, a is equal to int input। ঠিক আছে, এবার অ্যাপেন্ড করব কিভাবে? L1 dot append a, মানে 10টা ভ্যালু লিস্টে ভর্তি হয়ে যাবে। এই আমি একটা লিস্ট ইউজার ইনপুট থেকে পেয়ে গেলাম। এবার এই লিস্টের যে কোনো ভ্যালু অ্যাক্সেস করার জন্য ধরো আমার কাছে এই লিস্টটা তৈরি হয়েছে, শুধু ইনপুট দিলে বেটার না? শুধু ইনপুট, ইনপুটে যাইছেন আমি ইন্টিজার ভ্যালু লিস্ট তৈরি করছি তাই জন্য ইন্ট দিলাম। কিছু না দিলে স্ট্রিং নেবে, আর যদি ইভ্যাল দিতে তাহলে অনেক করে মানে ইয়ে নিতে পারে, একসাথে অনেকগুলো নিতে পারি। কি করে ইভ্যাল হচ্ছে, ইভ্যালটা না ইউজ করাই বেটার। ইভ্যালের মধ্যে একসাথে অনেকগুলো ভ্যালু নেওয়া যায়, ও এটা ফর লুপ চালাতে হবে। মানে ইন্টিজার নেবে ভেরিয়েবল নেবে বলতে গেলে। ইভ্যালের আরো সমস্যা আছে তো, এই অ্যাপেন্ড ফাংশনটা একবারে একটা ভ্যালুই অ্যাপেন্ড করতে পারে। ইভ্যালের মধ্যে যদি আমার 10টা ভ্যালু থাকে, অ্যাপেন্ডটা করবে কি করে ইভ্যাল থেকে? তাহলে তো আবার একটা একটা করে বের করতে হবে, সমস্যা হয়ে যাবে। তাহলে ইন্টিজার টাইপ এটা নেওয়াই বেটার। আচ্ছা, অ্যাক্সেসিং এনি ভ্যালু কিভাবে করব? আমি যদি, আমার কাছে একটা লিস্ট থাকে, আমার কাছে L1 একটা লিস্ট আছে, আমি যদি প্রিন্ট তাহলে কি হবে? এটা 6 প্রিন্ট হবে। এইভাবে হচ্ছে আমরা যে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে পারি লিস্টে। আর লিস্ট স্লাইসিংটা কি? কোনটা মানে রিংস বা হ্যাঁ, মানে L1 আমি যদি এটা প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট হবে? বলো 4 6 8 4 থেকে 10 অবধি প্রিন্ট হবে, 1 থেকে 5 1 থেকে 4 অবধি যাবে, তার মানে এই প্রিন্ট হবে। এই হলো লিস্ট স্লাইসিং। আচ্ছা, ওটা ইন্টিজার ফাংশন না ইন্ডেক্সটা ইউজ করতে প্রিন্টটা? কোনটা? ইন্ডেক্সটা ইউজ করলাম, ইন্ডেক্স এখানে ইন্ডেক্স ইউজ করতে হয়। প্রিন্ট এটা দিব তাই প্রিন্ট এটা হ্যাঁ, এটা আমি জাস্ট বললাম, এটা আমি অন্য কোথাও ইউজ করতে পারি। মানে স্লাইসিংটা আমি 1:2 ফ্যাক্টর করব। হ্যাঁ, প্রিন্ট এটা বা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমি যদি সেভ করি এটা, তাহলে এও একটা লিস্ট তৈরি হয়ে যাবে এই ভ্যালুগুলো নিয়ে। ঠিক আছে, হচ্ছে লেখা। ঠিক আছে, এবার একটা ছোট্ট প্রোগ্রাম করে নিই। Find the longest word in the same text. সে কি নিয়ে করবো আমি জানি না, একটা 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 সেন্টেন্স নেব, সেই সেন্টেন্সের মধ্যে থেকে লংগেস্ট ওয়ার্ড, 4টে বা 5টা ওয়ার্ড থাকবে, সেই তার মধ্যে থেকে
আমি লংগেস্ট ওয়ার্ড কোনটা বের করব, সেটা প্রিন্ট করব, সেটার লেন্থ কত সেটাও প্রিন্ট করব। যতগুলো খুশি থাকতে পারে, 5 ইউজার দেবে, 5টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে। প্রথমেই একটা ভুল করে ফেললে তুমি, একটা ভুল করে ফেললে। কি ভুল করেছো? ইন্ট কেন? আমি তো সেন্টেন্স ইনপুট নিচ্ছি। না, আমি এটা চাইছি যে কটা নাম্বার অফ ওয়ার্ডস আছে ইংলিশে। সেটা তুমি কেন দেবে? সেটা ইউজার দেবে না। ফরের মধ্যে চালিয়ে দেব। সেটা তো ভুল। ইউজার তো যা খুশি ইনপুট করতে পারে। তুমি ইউজারকে বলে দিতে পারো না যে 5টা ওয়ার্ডেরই সেন্টেন্স দাও। ইউজার তো যে কোনো সেন্টেন্স দিতে পারে। ইউজার নাম্বার অফ ওয়ার্ডস একেবারেই দেবে না। আমি জানলে তো আমি করে দিতাম। আমি তো জানি না বলেই তোমাদের জিজ্ঞেস করছি। কি আমি তো জানি না। টিচাররা পরীক্ষা নেয় কেন? টিচাররা কি প্রশ্নের উত্তরগুলো জানে না? অনেক টিচার হয়তো জানে না, ওই জন্যই তারা পরীক্ষাটা নিয়ে জেনে নিচ্ছে তোমাদের থেকে আনসারগুলো। তোমরা যতটা কমপ্লিকেটেড ভাবছো ততটা কমপ্লিকেটেড নয়, কিন্তু খুব ইজি। আর এটা লিস্টেরই প্রোগ্রাম। একটা সেন্টেন্স দেবে, কিন্তু এটা লিস্টের প্রোগ্রাম। কাউন্ট করে কি হবে? এইটুকু বলতে পারি তুমি ঠিক দিকেই ভাবছো। ঠিক দিকে ভাবছো, ঠিক দিকে লেখনি, ঠিক দিকে ভাবছো। কাউন্ট হবে না, স্প্লিট হবে, কাউন্ট হবে না। স্প্লিট লিস্টের ফাংশন নয়, স্প্লিট স্ট্রিং এর ফাংশন। এখানে কিছু নেই, এর পরে স্লাইডে আছে। কে বললো? আমি বললাম স্প্লিট লিস্টের ফাংশন নয়, স্ট্রিং এর ফাংশন। ইউজ করা যাবে না একবার বলেছি। আমি আর একটা সেন্টেন্স নিলাম, কিচ্ছু করতে হবে না। এটা আমি 10টা লাইনেও একটা প্রোগ্রাম লিখতে পারি, ফর লুপ চালিয়ে এই করে ওই করে। এটা ইজিয়েস্ট। আমি আর একটা ভেরিয়েবল নিলাম লংগেস্ট, যেটার মধ্যে ওয়ার্ডটা স্টোর হবে। তখন তো ম্যাক্স ফাংশনটা চালালাম, স্প্লিট করে দিয়েছি। স্প্লিট করলে কি হয়ে গেল? যতটা সেন্টেন্স আছে, পুরো সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা যা এখানে যা সেন্টেন্স আছে, পুরো সেন্টেন্সটা একটা লিস্টে কনভার্ট হয়ে গেল। মানে এটা যদি হয় আই লাভ মাই কান্ট্রি, তাহলে স্প্লিট করলে এটা হয়ে যাবে আই কমা লাভ কমা মাই কমা কান্ট্রি। স্প্লিটের কাজ হচ্ছে এটা, একটা সেন্টেন্সকে ভেঙে দিয়ে লিস্টে করে। আর কিতে সেটা লেন্থটা নিচ্ছি, আর সেই লেন্থের
ইকুয়াল টু লেন্থ, কি ইকুয়াল টু লেন্থ, এই সবকটা যে লিস্টের এক একটা যে লেন্থটা আছে, লেন্থটা আছে এক একটা ওয়ার্ডের, সেই লেন্থটা নিচ্ছি আর সেটা থেকে ম্যাক্সটা বের করছি। যেইটা এই লেন্থ যেটা ম্যাক্স হবে সেই ওয়ার্ডটা লংগেস্টের মধ্যে স্টোর হয়ে যাবে। 4টে লাইনের ছোট্ট একটা প্রোগ্রাম। পাইথন আমাদের অনেক সুবিধে দেয়। এই প্রোগ্রামটা জাভাতে করতে গেলে প্রায় 12-15 লাইনের একটা প্রোগ্রাম হতো, বিশাল বড়। জাভা তো একটু বাড়িয়ে চুড়িয়ে করতেই হয়, ব্র্যাকেটে একটু খেলা আছে। লংগেস্ট ওয়ার্ডটা বার করলাম, তারপরে সেই লংগেস্ট ওয়ার্ডের লেন্থটা প্রিন্ট করলাম। ম্যাক্স ছাড়া ইউজ করা যাবে না? হ্যাঁ, অনেক ভাবে করা যাবে, 4-5টা উপায় করা যাবে, কিন্তু সেটাই বড় হবে। ফর লুপ চালাতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে নিতে হবে, সেটা ওয়ার্ডটাকে স্প্লিট করে আমি ওয়ার্ডটাকে নিলাম। ধরো এই একটা লিস্ট আমি পেয়ে গেলাম, এইটা L1 এর মধ্যে স্টোর করলাম, সেন্টেন্সের মধ্যে এটা নিলাম, L1 এর মধ্যে এটা স্টোর হলো। এবার L1 এর প্রত্যেকটা আমি নিচ্ছি, একটা নেস্টেড ফর লুপ লাগবে। বাইরের ফর লুপটাতে L1 0 নিলাম, সেইটার লেটারগুলোকে আবার স্প্লিট করলাম। ধরো L1 0, এই L1 1, L1 1 কে L1 1 এ কি আছে LOVE, সেইটাকে আবার আমি স্প্লিট করব। সেটাকে স্প্লিট করলে কি আসবে L, 0, O, এইটা আসবে। এইটাকে তারপর আমি কি করব, এইটার আমি কাউন্টটা করব। এটা কাউন্ট করলাম, ম্যাক্সে স্টোর করলাম, আমি ম্যাক্সে 4 স্টোর করলাম। তারপর আমি আরেকটা করলাম, তারপর আমি নেক্সট এমওয়াই এর কাউন্ট করলাম, এমওয়াইটা করে দেখলাম, কাউন্টটা করে দেখলাম এই ম্যাক্সের থেকে বড় না ছোট, তাই জন্য ম্যাক্স এটাই থাকলো। তারপর আবার কান্ট্রি করলাম, কান্ট্রির কাউন্টটা করলাম, কান্ট্রির কাউন্টটা ম্যাক্সের থেকে বড় হবে, তার মানে এটা বড়। এভাবেও করা যায়, বড় হবে, একটা নেস্টেড ফর লুপ লাগবে। পাইথন আমাকে যখন সুবিধে দিচ্ছে আমি সুবিধে নেব না কেন? ঠিক আছে, আমি ধরলাম আগে এমনি করে করছিলাম, এস ফিজিক্যালি এল নট স্প্লিট যেটা বলছিলাম, তারপর আইন এস করে দিচ্ছিলাম ফর লুপে। তোমারটা যেমন হয়তো ওটাকে আবার ম্যাক্স নিয়ে করে 1 আমি ধরলাম 0 নিলাম, তাহলে যদি ওটা 1 হয়ে যায় ইফ দিয়ে, তাহলে ওটা প্রিন্ট করবে। হ্যাঁ, করতেই করো। এই কিটা কোনো ফাংশন কিছু না, এই কি কি ইকুয়াল টু লেন্থ, এটা তো ম্যাক্সের ফাংশনস, ম্যাক্স ফাংশনটা জানো তো? হ্যাঁ, এই ফাংশন তো ব্যবহার করতে হবে, যত ফাংশন ব্যবহার করবে প্রোগ্রাম তত ছোট হবে। কিটা আমি জানি ডিকশনারি একটা কিটা প্রথমে, ডিকশনারির কি না, এটাই যেটা হচ্ছে কি ইজ ইকুয়াল টু লেন। লেনের কাজ কি? স্ট্রিং এর লেন্থ মাপবে, স্ট্রিং এর লেন্থটা মাপে। এই যে আমি একটা করে সেন্টেন্স নিচ্ছি, ম্যাক্সের কাজ হচ্ছে এই একটা করে ওয়ার্ডের, এইটা তো একটা লিস্ট, এটার একটা করে ওয়ার্ডের লেন্থটা এর মধ্যে স্টোর করছে, সেটার ম্যাক্সটা দেখছে কোনটা ম্যাক্স। এবার সেটার ম্যাক্সটা খুঁজে বার করছে। কাউন্ট তো কটা আছে, লেন্থ আর কাউন্টের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর এখানে কাউন্ট করলে 4টে দেবে। এই আমি যদি এসটাকে কাউন্ট করি তাহলে 4 দেবে, কারণ 4টে ওয়ার্ড আছে। ঠিক আছে, না
Yes. চলো নেক্সট টাপলস। টাপলস আর লিস্ট একই ব্যাপার, শুধু টাপলস এর ডিফারেন্স হচ্ছে চেঞ্জ করা যায় না কোনো ভ্যালু। লিস্টের ভ্যালু আমি ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, সবকিছু করতে পারি। টাপল ইজ ইমিউটেবল, চেঞ্জ করা যায় না। এটারও কিছু ফাংশন আছে, ইন্ডেক্স, লেন, ম্যাক্স, মিন, কাউন্ট, এগুলো করা যায়, কিন্তু চেঞ্জ করা যায় না, বাকি পুরো সেম। আর এটা লিস্ট হচ্ছে আর টাপল হচ্ছে তাহলে একটা প্রোগ্রাম। হ্যাঁ বলো। লিস্টটা মানে এমনি ফ্লো, মানে এমনি প্রোগ্রাম রান করে, টাপলটা একটু তাড়াতাড়ি রান করে। সে তো অবশ্যই, কিন্তু টাপল তো সব জায়গায় ইউজ করা যায় না। ইমিউটেবল, চেঞ্জ করা যায় না, যদি কোনো আবার পরবর্তীকালে এবারে একটা প্রোগ্রাম করব, এক্ষুনি যেটা বললে সেটাই করবে। টাপলটাকে লিস্টে করে নিতে হবে। চেঞ্জ করবো সেটাই তো জানতে চাইছি। লিস্ট, টাপলটাকে লিস্ট থেকে বের করবো, সেটা বললে তো আনসারই হয়ে গেল, এটাই তো করতে হবে। এটা টাপল আছে, সেটাকে লিস্টে কনভার্ট করব, সেটাকে চেঞ্জ করব, আবার সেটাকে টাপলে কনভার্ট ব্যাক করব। নেই। ঠিক আছে, দেখে নিলেন। আচ্ছা, টাপল স্লাইসিং একই লিস্টের মতোই, মডিফাইং টাপল অ্যান্ড কনভার্টিং ইনটু আ লিস্ট এটা আমি দেখাইনি, এটাই প্রোগ্রাম। আর ক্রিয়েটিং অ্যান্ড অ্যাক্সেসিং আ টাপল একই, যেমন লিস্টে। আচ্ছা, ইভেন টাপলে ইভেন না, হুম, টাপলে কি ইভেন না? না ফর লুপ নেওয়া যায়। এই তো হ্যাঁ, ইনপুট কি বলে, ইন্টিজার সেন্টেন্স কি ক্লাস নাম্বার t1 dot t1 is equal to n1 হাত তুলে দিচ্ছে, আমি মুদ্রা জানি কি বলতে পারছি না। টাপলটাকে লিস্টে দিয়ে করে লিস্টে কেমন টাপল লাগানো, মুদ্রাগুলো বলে দিচ্ছি পারি না সেটা বলেছি। টাপল নিলে না ইয়ে নিতে পারো, ইভেল নিতে পারো, কারণ এটা অ্যাপেন্ড করার ব্যাপার নেই তো। অ্যাপেন্ডিজ ওই ফাংশনটা বুঝতে অসুবিধা হলে বলবে, কিন্তু ও আগের দিনের ক্লাসটা করেছে, তাই জন্য ওর অনেক কিছু রিভাইজ হয়ে গেছে 11-এর। তুমি আগের দিনের ক্লাসটা করোনি বলে হয়তো কিছু। প্রত্যেকটা ইয়েটাকে কোথায় লিস্ট পি হয়ে গেল, আবার টাপেল এল হয়ে গেল। 1 2 3 4 এটা তুমি তো বিল্ট ইন ফাংশন নিয়েছো, ইউজার ফ্রেন্ডলি নিতে পারো। ইউজার ফ্রেন্ডলি আবার ইউজার ইনপুট, হ্যাঁ নিতেই পারি। জাস্ট টি একটা টাপল আছে, লিস্ট টি করলেই টাপল লিস্ট হয়ে যাবে।
চেঞ্জ হয়ে যায় বিশ্বাস। স্যার এটা 3 কে 100 করে দেবে তাই? হ্যাঁ 1 to 100 করবে। আমি নিয়ে ইচ্ছা মতো এটা তো আমি একটা জাস্ট এক্সাম্পল, চেঞ্জিং ভ্যালুজ ইন আ টাপলের এক্সাম্পল। হলো? ডিকশনারি, ডিকশনারি কি? ডিকশনারি ইজ ডিফারেন্ট দেন টাপল এন্ড লিস্ট। আমার একটা ডিকশনারি যদি থাকে, ডিকশনারির মধ্যে আমি কি আর ভ্যালু পেয়ারে সবসময় রাখতে হয় আমাদের। ভ্যালু তো ইয়ে তো থাকতে হবে, ভেরিয়েবল কি ভ্যালু পেয়ার থাকে সবসময়। আর আমরা যদি কোনো ভ্যালু অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের কি দিয়ে অ্যাক্সেস করতে হবে। এটা a equal to 1 b equal to 2 এর। হ্যাঁ মানে a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে 2, c এর ভ্যালু হচ্ছে 3। আমরা সবসময় কি দিয়ে সার্চ করি এটার ভ্যালু কি। ঠিক আছে? কিছু ফাংশন আছে, এই চ্যাপ্টারগুলো আমরা এটা জাস্ট রিভাইজ করছি। হ্যাঁ 11-এর জিনিসগুলো, চ্যাপ্টারগুলো 12-এর জিনিস যখন করব তখন আরো ডিটেলসে এক্সপ্যান্ডেড হয়ে পড়ব। এটা জাস্ট 11-এরটা আমি রিভাইজ করিয়ে নিচ্ছি একবার 12-এর পুরোপুরি যাওয়ার আগে। তো আমরা ভ্যালু ডিলিট করতে পারি, এডিট করতে পারি। যদি আমি ধরো এইটার ভ্যালুটা চেঞ্জ, এর ভ্যালু চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, ডি এ ইজ ইকুয়াল টু 3, আমি যদি এটা করে দিই তাহলে এর ভ্যালু 3 হয়ে যাবে। আপডেট না, আমি চেঞ্জ করতে পারি। এরকমই কিছু ফাংশনস আছে, লেন্থ, ক্লিয়ার, কিজ। কিজ দিলে কি হয়, সবকটা কিজ পেয়ে যাবো, লিস্ট অফ কিজ পেয়ে যাবো। ভ্যালুজ দিলে কি হয়, লিস্ট অফ ভ্যালুজ পেয়ে যাবো। মানে আমি যদি কিজ করি, d1 ডট কিজ যদি করি a b c লিস্টে পাবো। আমি যদি d1 ডট ভ্যালুজ করি তাহলে আমি 1 2 3 পাবো লিস্টের মধ্যে। আপডেট করলে আপডেট করা যায়, আমি এইভাবেও ডিরেক্ট আপডেট করতে পারি ফাংশন ছাড়া। ম্যাক্স, মিন, ম্যাক্স আর মিন কোনগুলো দেখে, ভ্যালুগুলো দেখে, ম্যাক্স আর মিন কিগুলো নয়। পপ আইটেম, লাস্ট আইটেমটা ডিলিট করে দেবে। কপি করতে গেলে আমি কোনো ভ্যালু কপি করতে পারি বা পুরো ডিকশনারিটাও কপি করে আরেকটা ডিকশনারিতে নিতে পারি। আর সবকটা যে ব্র্যাকেটের মধ্যে ওগুলো সবকটা কিটা দিতে হবে। হ্যাঁ যে কোনো ভ্যালু চাইলে আমাকে কি নিতে হবে। ঠিক আছে, চট করে একটা প্রোগ্রাম দেখে নিই। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মানে আমার যদি এইটা একটা ওয়ার্ড থাকে, ম্যাথমেটিক্স বলে যদি আমার একটা ওয়ার্ড থাকে তাহলে আমার ডিকশনারি একটা প্রিন্ট হবে, একটা ডিকশনারি। কি প্রিন্ট হবে, এম 1 2, এ 1 2, কটা ইয়ে আছে টি 2, এইচ 1, ই 1। এম আগে হয়ে গেছে, এ আগে হয়ে গেছে, আই টি হয়ে গেছে, টি আগে হয়ে গেছে, আই 1, সি 1, এস 1। এইটা হলো আমার ডিকশনারি। এইটা ইনপুট দিলে এটা আমার আউটপুটে আসবে। ঠিক আছে, এটা করতে হবে। মানে স্টার্টিংটা বল, মানে লিখবো কি, লিখবে কি মানে ইনপুট নেবে এটা। হ্যাঁ মানে ডি ইকুয়াল টু এটা, এটা ডিকশনারি না, এটা একটা স্ট্রিং। তো ইনপুট এটা নেব, তারপর একটা স্ট্রিং ইনপুট নেবো, হ্যাঁ তারপরে এইটা প্রিন্ট করব। কিভাবে করবে সেটা আমি কেন বলবো। আউটপুটে কি বেরোবে? এই যে এইটা, এটা এটা ইনপুট, এটা আউটপুট।
সরি, এটা ইনপুট, এটা আউটপুট। ইউজার যে কোনো একটা স্ট্রিং দেবে, সেই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার কতবার করে আছে সেটা ডিকশনারিটা প্রিন্ট হবে। দেখো তো ঠিক যাচ্ছে কিনা। করো না, দেখছি তারপর। কাউন্ট হবে তো, এটা জানি তো, একটা যদি ওয়ার্ড আছে ওটা আরো কাউন্ট হবে, এম আমি প্রথমে পেলাম, সেটা কাউন্ট করলে 1 হলো। যদি সেম আসে, যদি সেম লেটার আবার আসে, তাহলে আগের যে কিটা ছিল সেইটার মধ্যে ভ্যালুটা অ্যাড হবে। এগুলো তো এক একটা কি হয়ে যাচ্ছে, এক একটা লেটার তো একটা কি হয়ে যাচ্ছে। ফার্স্ট লেটারটা একটা কি, সেকেন্ড লেটারটা আর একটা কি, থার্ড লেটারটা আর একটা কি। এবার যেই সেম কি আসবে সেটার কাউন্টটা অ্যাড হবে আগের কি এর মধ্যে। লজিকটা যেটা বললাম সেটা বুঝেছো? হুম। তোমরা কিন্তু চাইলে ডিসকাস করতে পারো, আমি পরীক্ষা নিচ্ছি না, এটা গ্রুপ ডিসকাশনই হচ্ছে। এমন করে দুজনে করছো যেন আমি টেস্ট নিচ্ছি আলাদা আলাদা করে। ওটা কি নিলাম, কি রিপিটস, এবার রিপিটস আমি কি করব? সবার প্রথম বক্তব্য, একটা এমটি ডিকশনারি নিয়েছো, নাহলে ডিকশনারিটা তৈরি করবে কি করে? এমটি ডিকশনারি, একটা এমটি ডিকশনারি না নিলে ওই কি আর ভ্যালু গুলো ডিকশনারিতে ঢোকাবে কি করে? কম্পিউটার সায়েন্স। আমি তো আগে কিটাকে এমনি করে নিয়েছি, পর আই এস করলাম, কি ইজ ইকুয়াল টু আই করলাম, তারপরে এই ফর আই ইন স্ট্রিং সেটাই করলাম। পর আই এস করলাম, আমি এই আইটাকে কি ধরে দেবো, এমটা যে বলছি কি, কিটা ফেলে দিলাম। তারপরে আমি সেই আই এর ফ্রিকোয়েন্সিটা বার করছি। মানে এইটা কি হলো? ফ্রিকোয়েন্সিটা কি কোনো এমটি ডিকশনারি? হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটাই এমটি ডিকশনারি। এই আই এর মধ্যেই অ্যাড হবে যদি একই কি এর ফ্রিকোয়েন্সি হয়, আর যদি সেটা না হয় তাহলে আলাদা করে 1 হবে, কারণ ওটা একবারই আছে, তখন এলসে ঢুকবে। এটা এমনি করলে কি হিসাবে প্রিন্ট হবে, ওটা নিয়ে নেবে, তাই তো? কারণ ফ্রিকোয়েন্সি তো একটা ডিকশনারি, ফ্রিকোয়েন্সি যদি লিস্ট হতো তাহলে শুধু আই এর ভ্যালুগুলো ঢুকতো ফ্রিকোয়েন্সিতে। ফ্রিকোয়েন্সি যেহেতু একটা ডিকশনারি, এই আই এর ভ্যালুগুলো ঢুকবে। আর ফ্রিকোয়েন্সি যে আই প্লাস হচ্ছে, এই যে যেটা আমি দেখালাম প্রথমে,
হ্যাঁ। কোথায় গেল? এই যে ডিকশনারির কি সেটার ভ্যালু, তাই তো? ডিকশনারির কি সেটার ভ্যালু কাউন্ট হবে তো। এই যে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, সি এখানে আছে, সি পেয়েছে প্রথমে আইতে, ফ্রিকোয়েন্সিতে নিয়েছে আই, ঠিক আছে। আই এর ভ্যালু প্লাস ইকুয়ালস টু 1, প্লাস ইকুয়ালস টু 1 মানে জানো তো, এ প্লাস ইকুয়ালস টু 1 মানে হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস 1, মানে এইটার ভ্যালু +1 হয়ে গেল। বলো। ওই এলস এর স্টেটমেন্ট যদি উপরে নিই আর ইফ এর স্টেটমেন্ট নিচে, তাহলে কিছু অসুবিধা হবে? হ্যাঁ অবশ্যই। কি করে সেটা হবে? যদি আমি এই এলস স্টেটমেন্টটা উপরে আমি নেব কি করে? মানে ধরো না, ইফ আই এর ফ্রিকোয়েন্সি সি হলো, ওই সি টা নিলাম, এই ফ্রিকোয়েন্সি 1 হয়ে গেল, আবার যদি প্রিন্ট হয় তাহলে এফ আই ইজ ইকুয়াল। না সেটা তো ওই একইটা বুঝতে পারবে না, প্রত্যেকটাই তো তাহলে এইটাতেই একটা করে করবে, মানে মাল্টিপল কিজ করে দেবে একই নামের, প্রত্যেকটাতেই একটা করে আসবে। এই যখন দেখছে যে এই আইটা নেই, সিটা যখন নেই তখনও এলসে ঢুকছে, যদিও দেখে আইটা অলরেডি আছে তাহলে সেইটাতেই ও প্লাস করবে। প্রথমে যখন সি নিচ্ছে, প্রথমে সি কিন্তু এলসে যাবে, তারপর ও আবার এলসে যাবে, এম এলসে যাবে, এইগুলো সব এলসে যাবে। যেই আবার এখানে সি আসবে তখনও কিন্তু এইখানে যাবে, কারণ ও সেমটা পেয়েছে, সেম আইটা পেয়েছে, সেম কিটা পেয়েছে। আচ্ছা, ওটা আমার বলতে হবে। Count the fault rate in complex line is the colon slash n. স্ল্যাশ এনটা, স্ল্যাশ এন নেক্সট লাইন, Next line. স্ল্যাশ এন হচ্ছে এন্টার, মানে কিবোর্ডে যে এন্টার মারি দ্যাট ইজ স্ল্যাশ এন। Plus string এর আবার যেটা। মানে এমনি করে প্রিন্ট হবে অল দ্য ক্যারেক্টারস, মানে কম্পিউটার সি তে দুটো আছে, স্ট্রিংটা ডি ঠিক এইভাবেই প্রিন্ট হবে। এই হবে। ঠিক আছে, ঠিক এইভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, চলো এবার ফাংশন শুরু করি। এই শুরু হলো একেবারে পুরোপুরি 12 এর সিলেবাস। মানে সবকটা 11 এর ফাংশন যা ইউজ করছে নাকি নতুন একটা ফ্লোট 12 এর কনসেপ্ট? ফাংশন তো প্রচুর ইউজ করেছো, এই প্রিন্টও একটা ফাংশন, এতগুলো ফাংশন, ফাংশন তো অনেক রকমের ইউজ করেছো। আমরা যেটা এখন করব, আমরা নিজেদের ফাংশন তৈরি করব, এবার সেই ফাংশনটা ইউজ করব প্রোগ্রামে। ফার্স্ট, হোয়াট ইজ আ ফাংশন? ফাংশন কি? মানে একটা কোনো কাজটাকে করে দেওয়া, মানে ছোট
তুমি কাউন্ট করতে চাও, তো কাউন্টের একটা ফাংশন আছে, তো নাম্বার এটা ফাংশন। অনেক বড় যদি একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামকে আমরা বিভিন্ন পার্টে ডিভাইড করে নিতে পারি। এবার সেই পার্টগুলো আমি মাল্টিপল টাইমস ইউজ করতে পারি। যেমন একটা প্রোগ্রামে হয়তো আমাকে 10 বার অ্যাডিশন করতে হবে, আমি 10 বার অ্যাডিশনের যে কোডটা আছে, সিনট্যাক্সটা আছে, সেটা আমি না লিখে আমি একবার লিখতে পারি। এবার অ্যাড বলে একটা ফাংশন করে সেইটার মধ্যে আমি অ্যাডিশনের জন্য কি কি করতে হয় সেটা আমি লিখে নিতে পারি। এবার সেই ফাংশনটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, জাস্ট ভ্যালু চেঞ্জ করে করে। আমার কাছে একটা ফাংশন আছে অ্যাড বলে, ঠিক আছে? এই অ্যাডের মধ্যে দুটো ভ্যালু নেওয়া হয়। এই অ্যাডের মধ্যে আমি বলে দিলাম a plus b, c equal to a plus b and return c, মানে আবার অ্যাড করো না, রিটার্ন মানে ওই ফাংশনের আউটপুটটা হচ্ছে c। এবার আমি বিভিন্ন জায়গায় এই অ্যাড ফাংশনটা ইউজ করতে পারি a আর b এর ভ্যালু চেঞ্জ করে করে, ঠিক আছে? এইটাই হচ্ছে ফাংশন। দিস অ্যাড ইজ আ ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। আমি এই অ্যাডিশনের ফাংশনটা তৈরি করলাম, এবার এই ফাংশনটা আমি প্রোগ্রামের বিভিন্ন জায়গায় ইউজ করব। যেমন আমি অ্যাপেন্ড ইউজ করছি, যেমন আমি ম্যাক্স ইউজ করছি, যেমন আমি মিন ইউজ করছি, যেমন আমি সর্ট, রিভার্স এগুলো ইউজ করছি, সেই রকমই আমি অ্যাড ফাংশনটা পুরো প্রোগ্রামে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। কিন্তু আমার এই ইউজার ডিফাইন্ড ফাংশনের স্কোপ হচ্ছে আমার প্রোগ্রামের মধ্যেই, আমার প্রোগ্রামের বাইরে আমি এই ফাংশনটা ইউজ করতে পারি না। Scope of this function is within my program, within my class. নিজের প্রোগ্রামটার মধ্যেই করতে হবে, যে স্ক্রিপ্ট মোডটা সেটা না, মানে আমি যেই প্রোগ্রামটা লিখছি সেই প্রোগ্রামেই আমি এই ফাংশনটা ইউজ করতে পারছি। আমি ধরো টাপেলের প্রোগ্রামটা করলাম, সেটা একটা ফাংশন তৈরি করেছি, সেই ফাংশনটা আমি টাপেলের প্রোগ্রামটার মধ্যেই করতে পারবো, পরের ডিকশনারি প্রোগ্রামটা আর ইউজ করতে পারবো না। যদি আমার ইউজ করতে হয় ওই ফাংশনটা আবার ওই প্রোগ্রামের মধ্যে আমাকে আবার তৈরি করে নিতে হবে, ঠিক আছে? দিস ইজ আ ফাংশন। পাইথনটা খুললাম, পাইথনটা খোলার পরে আইডিয়ালি ওই যে যেটা আছে মানে স্ক্রিনটা আছে, সেটা কোন স্ক্রিপ্টটা, স্ক্রিপ্ট মোড নাকি ইন্টিগ্রেটেড পাইথন? আইডিয়ালিটা, হ্যাঁ আইডিয়ালিটা যখন খুললাম প্রথমে দেখি এটা ব্ল্যাক স্ক্রিন, হ্যাঁ এই গ্রেটার দেন ওটা স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোড। আর এটা যদি এমনি আবার নিউ করে ফেলে নি, একদম পুরো ফাঁকা নিজে মানে প্রোগ্রামটা, ওটা কি করতে? ওইটাতে তো আমি পুরো প্রোগ্রামটা লিখবো, ওটাই ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, আর আইডিয়ালি যেটা সেটা তো আমি একটা লাইন করবো, একটা লাইন ইন্টারপ্রেটার, যেটা মানে প্রত্যেকটা লাইনও আগে আউটপুটটা বের করবে, প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালি প্রসেস করবে, পুরো প্রোগ্রামটা প্রসেস করবে না। প্র্যাকটিক্যালে আসবো, এই তো সবে সেকেন্ড ক্লাস। প্র্যাকটিক্যালে কি তুমি মানে ল্যাপটপ নিয়ে আসবে নাকি আমাদের কি আসবে? আমার কাছে তো এতগুলো ল্যাপটপ নেই। তোমাদের কাছে যদি ল্যাপটপ থাকে, তোমাদের ল্যাপটপ ইউজ করো না ডেস্কটপ ইউজ করো? আমার ডেস্কটপ আছে কিন্তু ওটা ইউজ করি না। মানে ল্যাপটপ ইউজ করো? ল্যাপটপ আর ডেস্কটপ আছে। আচ্ছা, সে ঠিক আছে, আমি প্র্যাকটিক্যাল এখানেই করব, তোমাদের কাছে ইয়ে থাকলে, ল্যাপটপ থাকলে নিয়ে আসবে, আর যদি ল্যাপটপ না থাকে তাহলেও অসুবিধা নেই, এখানেই আমরা করব। কিবোর্ড আছে, কিবোর্ড দিয়ে দেবো, একটা প্রোগ্রাম করবে তোমরা। আচ্ছা, একটা ফাংশন নেম যেটা বললাম, এই ফাংশন নেম আমরা যে কোনো নেম দিতে পারি, ABCD XYZ, কিন্তু ফাংশনের ভেরিয়েবলের নাম লেখার যা নিয়ম, আগের দিনও বলেছিলাম যে স্টার্টিং উইথ আ নাম্বার হতে পারে না, একটা ভেরিয়েবল নেমের মধ্যে কোনো স্পেস হতে পারে না, ফাংশন নেমও সেই রুলসগুলো ফলো করা হয়, ঠিক আছে? আর এই একটা যে ফাংশন, এই মানে একটা যদি আমি ফাংশন লিখি তাহলে দ্যাট ইজ আ ফাংশন। অনেকগুলো ফাংশন যদি লিখি, দ্যাট ইজ কল্ড আ মডিউল। কালেকশন অফ ফাংশনস ইজ কল্ড আ মডিউল, ঠিক আছে? এবার দিস অ্যাপ্রোচ ইজ নোন অ্যাজ মডিউলারাইজেশন, এটা আমরা পরে করব, ঠিক আছে?
বেসিক্যালি আমাদের অনেকগুলো ফাংশন থাকে, এবার সেই গ্রুপ অফ ফাংশনসকে বলা হয় মডিউলারাইজেশন, এই প্রসেসটাকে বলা হয় মডিউলারাইজেশন, আর এই গ্রুপ অফ ফাংশনটাকে বলে লাইব্রেরিজ। শুনেছো লাইব্রেরিজের নাম? শুনেছো কি? ডিকশনারিটাকে লাইব্রেরি বলে না, লাইব্রেরি হচ্ছে গ্রুপ, এইটা বুঝানো লাইব্রেরি ইজ আ গ্রুপ অফ ফাংশন, এমন একটা মডিউল যেটার মধ্যে অনেকগুলো ফাংশন আছে। যখন ক্লাস 11-এ স্ট্রিং করেছো, র্যান্ডম বলে কোনো ফাংশন ইউজ করেছো? স্প্লিট করেছি এমনি এইসব করেছি। স্ট্যাটিস্টিক্স এর কোনো ফাংশন ইউজ করেছো, যেমন মিন, মিডিয়ান, মোড? ক্লাস 11 এর সিনেমাটা করিনি। তাই তো মুশকিল। আমি স্প্লিট কাউন্ট এইসব মিন, মিডিয়ান, মোডের ফাংশন আছে? নিজে বানাই নাকি? না, আছে, পাইথনে আছে। আমি অনেকগুলো নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারটা মিন করলাম, আমার আউটপুট দিয়ে দেবে। মিডিয়ান করলাম, আমাকে আউটপুট দিয়ে দেবে। এবার এই মিন, মিডিয়ান, মোড সবকটা আলাদা আলাদা ফাংশন, কিন্তু এই ফাংশনগুলো যখন আমি প্রোগ্রামে ইউজ করি তখন আমাকে এই যেই ফাংশনগুলো, সেইটা যেই লাইব্রেরিতে ডিফাইন করা আছে সেই লাইব্রেরিটা আমাকে কল করে নিতে হবে প্রোগ্রামের মধ্যে। তুমি বাড়িতে বসে তোমার স্কুলের লাইব্রেরির বই কি পাবে? তার জন্য তোমাকে ওই স্কুলে যেতে হবে, তো স্কুলের লাইব্রেরিতে যেতে হবে, তো তারপরে তো তুমি লাইব্রেরি থেকে বইটা পাবে। তাই জন্য আমি যখন একটা প্রোগ্রাম করব তখন আমাকে, ধরো মিন ফাংশনটা আমি ইউজ করছি, মিন ফাংশনটা আমি ইউজ করব, তার জন্য একদম প্রথমে মানে এই মিন, মিডিয়ান, মোড যেই লাইব্রেরির মধ্যে আছে ওই লাইব্রেরিটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আর আমি যখন এই মিন, মিডিয়ান, মোড কোনো প্রোগ্রামে ইউজ করব তখন আমার প্রোগ্রামের ফার্স্ট লাইন হবে ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স। এই লাইব্রেরিটাকে আমাকে কল করে নিতে হবে এই প্রোগ্রামে। ইম্পোর্ট ম্যাথ ফাংশন গুলো, ম্যাথ ফাংশন ইউজ করার জন্য। না, পাইথনে হয় না। এবার এই স্ট্যাটিস্টিক্স মডিউলের মধ্যে বা স্ট্যাটিস্টিক্স লাইব্রেরির মধ্যে যা যা ফাংশন আছে সেই ফাংশনগুলো আমি এই পার্টিকুলার প্রোগ্রামে ইউজ করতে পারবো। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড আ লাইব্রেরি। ফাংশন দু রকমের, ইউজার ডিফাইন্ড ফাংশন আর ইনবিল্ট ফাংশন, বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন কি? যেগুলো আমরা এতদিন ইউজ করে এসেছি। যেটা মানে L1 ডট দিলাম নিজের মধ্যে এটা অ্যাপিয়ার করে। না, বিল্ট ইন ফাংশন হচ্ছে প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন। ম্যাক্স, মিন, সর্ট, এগুলো সব বিল্ট ইন ফাংশনস, যেগুলো আছে পাইথনে, আমরা জাস্ট ইউজ করি। এই ফাংশনগুলো আমরা ইউজ করি সব সময়। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে এই অ্যাড, আমি যেটা তৈরি করব প্রোগ্রামে, দ্যাট ইজ এ ইউজার ডিফাইন্ড ফাংশন। কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে করবে। আচ্ছা, ধরুন ইউজার ডিফাইন্ড ফাংশনটাকে আগে আমরা এক্সপ্লেইন করতে হবে যে এই করবে, তারপরে সেটা ইউজ করব। প্রোগ্রামের প্রথমে আমাকে আগে ফাংশনটাকে ডিফাইন করে নিতে হবে, তারপরে আমি প্রোগ্রামের মধ্যে ফাংশনটা ইউজ করব। ফাংশনের অ্যাডভান্টেজ কি বলো? পারবে, নিজেরাই পারবে। হ্যাঁ, প্রোগ্রামকে আমি পার্টস অফ সিনট্যাক্সে ভাগ করে নিতে পারি, সেই পার্টস অফ সিনট্যাক্স গুলো মাল্টিপল টাইমস ইউজ করতে পারি। ঠিক আছে, আবার রিমুভ করতে পারি। এলওসি রিডিউস করে। হোয়াট ইজ এলওসি? কার্গিল না, কার্গিল ওয়ার না। এলওসি হচ্ছে লাইন অফ কোড। লাইন অফ কোড রিডিউসেস দ্য লাইন অফ কোড। যেটা বললাম, একটা প্রোগ্রাম আমাকে 10 বার কিছু একটা করতে হবে, ঠিক আছে, সেইটা আমি একটা ফাংশনের মধ্যে যদি করে নিই, সেই ফাংশনটা আমি 10 বার ইউজ করছি, মানে আমাকে 10 বার ওই কাজটা লিখতে হলো না, একবারই কাজটা লিখেছি, জাস্ট ফাংশনটা ইউজ করছি 10 বার। ছোট হয়ে গেল প্রোগ্রামটা। ইজি আপডেটিং, ধরো 10 বার ইউজ হয়েছে একটা কাজ, সেটা আমি 10 বার করেছি, সে কাজটার মধ্যে কিছু একটা চেঞ্জ করলে আমাকে 10 বারই সেটা আপডেট করতে হবে।
কিন্তু যদি আমি ফাংশন ইউজ করি, ওই একবার আমি ওপরে আপডেট করে দিলাম ফাংশনের মধ্যে 10 বারই আপডেট হয়ে গেল নিজে নিজে। ঠিক, ক্লিয়ার? মানে ফর লুপের মতন এমনি না? না, লুপের সাথে কোনো সম্পর্ক নেই। ফাংশন কিভাবে আমরা লিখি, একটা ফাংশন তৈরি করি কিভাবে, এইটা হচ্ছে আমার ফাংশন লেখার স্টাইল।
স্যার তোমার ভয়েস আসছে না। না, রিটার্ন শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছি, হ্যাঁ স্যার তুমি পাচ্ছি। কখন জয়েন করেছো গো? আমি তো বুঝতেই পারিনি, বলবে তো। তুমি এতক্ষণ যা পড়ালাম বুঝতে পেরেছো তো তুমি? হ্যাঁ লাস্টের এখানে সাউন্ড আসছিল না ওটা বল। দেখো বাবা। আচ্ছা, ম্যাক্স বলে আমি একটা কাজ করলাম, আউটপুট কি দেবে? দ্যাট ইজ রিটার্ন। আমাকে আমার ফাংশনটা কি আউটপুট দিচ্ছে। আমি অ্যাড করলাম, আমি অ্যাডের মধ্যে লিখলাম অ্যাড আউটপুটটা 5,10, আমাকে আউটপুটে আরে না না, আমি এখানে এই যে ডিফাইন করেছি অ্যাড ফাংশনটা, সি, হ্যাঁ কোলন, সি ইকুয়ালস টু এ প্লাস বি রিটার্ন সি। আমি যখন এটা ইউজ করব আমাকে এই সি এর ভ্যালুটা রিটার্ন করবে। এই 5টা এ তে ঢুকবে, 10টা বি তে ঢুকবে, তারপর এখানে অ্যাড করবে, অ্যাড করে আমার এই অ্যাড ফাংশনটা ভ্যালু হবে 15। স্যার লাস্ট লাইন লিখে প্রিন্ট প্রিন্ট কোথায় করলাম? রিটার্ন এবার আমি অ্যাডের যেই ভ্যালুটা, ধরো আমি একটা ফাংশন এই অ্যাডটা করলাম, আমি সি ইকুয়াল বা ধরো আমি এক্স বলে একটা ভেরিয়েবল নিলাম, এক্স ইকুয়ালস টু অ্যাড 5,10। এবার এই 15টা অ্যাডে গিয়ে এক্সে গিয়ে ঢুকলো, এবার আমি প্রিন্ট এক্স করব। আমার রিটার্নটা হচ্ছে এই ফাংশনটা আমাকে কি ভ্যালু দিচ্ছে। এবারে ফাংশনের মধ্যে প্রিন্ট ইউজ করতে পারি, সেটা কখন, সেগুলো তো আসছি। বোঝা গেছে রিটার্নের কাজ? সব আছে এর মধ্যে, এই পিপিটিটা পেয়ে যাবে তোমরা, এই পিপিটিটার মধ্যে সব লেখা আছে। আর তোমার এই বইটা কিনে নেবে খুব শিগগিরই, এই সেম বই ক্লাস 12 এর একটা প্র্যাকটিক্যাল বই দেবে এটার সাথে। এইটা দুটো বই দেবে একসাথে, ক্লাস 12 এর বইটা যখন কিনতে যাবে দুটো বই একসাথে দেবে, এই একটা বই আর একটা পাতলা বই প্র্যাকটিক্যালের। প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন্স থাকবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তো বোর্ডে, প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন্স থাকবে। ওটার জন্য এক্সটার্নাল ওখান থেকে বোর্ডের লোক আসতে হবে প্র্যাকটিক্যাল 12 এর নাম হ্যাঁ কম্পিউটার অবশ্যই। বলবে যে একটা প্রোগ্রাম প্রোগ্রাম কোয়েশ্চেন পেপার থাকবে প্র্যাকটিক্যালের, সেই কোয়েশ্চেন পেপার থেকে তোমাকে প্রোগ্রামটা করতে হবে, কোয়েশ্চেন পেপার এটা লিখতে হবে, এটা দেখাতে হবে, লিখতেও হবে, করতে হবে, লিখতে হবে, লেখাটা জমা দিতে হবে, লেখা জমা দিতে হবে, তোমাকে এটা সেভ করে নিতে হবে। সেভ করে নিয়ে না, তোমার রান তোমার টেবিলে আসবে, সে এসে দেখবে আউটপুটটা। এবার আউটপুটটা তো দেখলো, সে তার যে মার্কিং স্কিম আছে সে দেখে নিল যে আউটপুট ইজ ওকে, তারপর তুমি পেপারটা সাবমিট করলে, পেপারে দেখলো প্রোগ্রাম ভুল, আউটপুটটা হয়তো কিছু একটা গোজামিল দিয়ে দেখিয়ে দিয়েছো পাচ্ছিলাম না বলে, পেপারটা দেখবে মার্কস দেবে না। পেপারটা দেখবে তো ইনস্ট্যান্ট নেই, ওটা পুরো বোর্ডের থেকে এটা চলে যাবে। হ্যাঁ প্র্যাকটিক্যাল পরীক্ষাও তো হবে, ফিজিক্স কেমিস্ট্রি থাকবে না, কম্পিউটার এক্সট্রা কম্পিউটারও হবে। আচ্ছা, রিটার্ন স্টেটমেন্ট অপশনাল, যেটা বললাম অপশনাল, কোথায়? হ্যাঁ সেটাই আসছি আমি, অবাক হওয়ার কিছু নেই, সব বলবো। আর ফাংশন মাস্ট বি কল্ড অর ইনভোক টু দ্য এক্সিকিউট ইটস কোড। মানে এই যে আমি অ্যাড ফাংশনটা ডিফাইন করলাম, তারপরে অ্যাড ফাংশনটা এক্স এর মধ্যে কল করেছি আমি, তখনই অ্যাড ফাংশনটা কাজ করবে। আমি ধরো একটা অ্যাড ফাংশন প্রোগ্রামের মধ্যে লিখলাম, কিন্তু সারা প্রোগ্রামে কোথাও এই অ্যাড ফাংশনটা ইউজ করিনি, তাহলে এটার কোনো কাজ নেই প্রোগ্রামে, এমনি থাকলো। কিন্তু ফাংশনটা ইউজ করার জন্য আমাকে কল করতে হবে, দিস ইজ কলিং আ ফাংশন। ঠিক আছে, টাইপস অফ ইউজার ডিফাইন্ড ফাংশন কি? ফাংশন উইথ নো আর্গুমেন্ট নো রিটার্ন,
আর কি প্রশ্ন, আর্গুমেন্ট মানে কি? মানে পুরো লাইনটা না এগুলো টাইপস অফ ইউজার ডিফাইন্ড ফাংশন, এগুলো একটা একটা করে এবার এক্সপ্লেন করবো। কি কি টাইপ আছে? ফাংশন যেটার মধ্যে আর্গুমেন্টও নেই, রিটার্ন স্টেটমেন্টও নেই। প্যারামিটারে নেই জাস্ট হ্যাঁ, নেক্সট কি? ফাংশনটা তো আছে, ফাংশনের মধ্যে স্টেটমেন্টও আছে, ফাংশনটা কাজও করবে। আর্গুমেন্ট নেই মানে যে ডিফাইন প্যারামিটার নেই কিছু, মানে কোনো ভ্যালু ওর ফাংশনটা রান করার জন্য এই ভ্যালুগুলো লাগবে না, ও নিজেই রান করতে পারবে। প্রিন্টও নেই। হ্যাঁ, মানে প্রিন্ট থাকতে পারে, রিটার্ন নেই। মাথার উপর দিয়ে যাচ্ছে তো, হাসছি। ফাংশন উইথ আর্গুমেন্ট বাট নো রিটার্ন ভ্যালু, মানে আর্গুমেন্ট আছে কিন্তু রিটার্ন ভ্যালু নেই, আর আর্গুমেন্টও আছে রিটার্ন ভ্যালু আছে। এই তিন রকমের ফাংশন। ফার্স্ট, ফাংশন উইথ নো আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। ওয়েলকাম ওয়েলকাম বলে একটা ফাংশন করেছি। হ্যাঁ, পুরো গানটা লিখে দিতে হবে। আমার কাছে যা স্ক্রিনশটটা একটা, না না, এটা একটা অন্য একটা বইয়ের। আমার এই ওয়েলকাম ফাংশনটা কি করছে, দুটো লাইন প্রিন্ট করছে। এটার কাজ হচ্ছে দুটো লাইন প্রিন্ট করছে। তাহলে আমার রিটার্ন তো লাগছে না। তাহলে এটা যখন কল করব আমাকে এই দুটো তো প্রিন্ট করেই দেবে, তাহলে এখানে তো রিটার্নের কোনো কাজ নেই। এটা শুধু মানে একটা দিয়েছে কি প্রশ্ন, কি প্রশ্ন রাম? দেখে বলো কি প্রশ্ন। ওয়েলকাম ব্র্যাকেট টাকাটা কি করছে? ফাংশন তো, যে কোনো ফাংশনে তো আমাকে ব্র্যাকেট দিতেই হবে। যে কোনো ফাংশন, এটা ফাংশন নেমটা, এটা আমার প্যারামিটার লাগছে না এখানে। ওয়েলকামের মধ্যে প্রিন্ট কিছু স্টোর হয়ে গেল। স্টোর কেন হতে যাবে? কি জানতে চাইছো বলো? প্যারামিটার করাটা বেশি অ্যাড করাটা বেশি ভালো ছিল। ভালো মন্দ দিয়ে তো তোমার প্রোগ্রাম হবে না, যেখানে যেটা লাগবে সেটা ইউজ করতে হবে। হ্যাঁ, এগুলো প্যারামিটার রিটার্ন সি করছে। এই ওয়েলকাম বলে একটা ফাংশন আছে, হ্যাঁ। এই ওয়েলকাম ফাংশনটা আমি এখানে কল করেছি, হ্যাঁ, একটা আউটপুট কি দেবে? ওই ওই দুটো প্রিন্ট যে দিয়েছে ওই দুটো লাইন আউটপুট প্রিন্ট হবে। ওয়েলকাম আমরা শুধু ওয়েলকাম লিখে দাও, দুটো প্রিন্ট এসে যাবে। হ্যাঁ, আমি এই ওয়েলকামের মধ্যে যা যা করব সেই ওয়েলকামটা যেই কল করব সেটা হয়ে যাবে। এবার রিটার্ন নেই কেন, ওটাই রিটার্ন ছিল কেন? কারণ এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি, এর মধ্যেই আমি প্রিন্ট করে দিচ্ছি। যদি আমি এই অ্যাড এর মধ্যে এখানে আমি প্রিন্ট সি করে দিতাম, তাহলে আমাকে এক্সটা যদি আমি এক্স এর মধ্যে যদি অ্যাড কল করতাম তাহলেই ও প্রিন্ট হয়ে যেত। বোঝা গেছে? তার মানে এইটার তো আমার তো কিছু ইনপুট লাগছে না, একটা কিছু প্রিন্ট করার জন্য আমার কি কিছু ইনপুট লাগবে? ইনপুট লাগছে না, তাই জন্য কোনো আর্গুমেন্ট নেই। নো আর্গুমেন্ট নো প্যারামিটার। আর এর মধ্যেই যেহেতু প্রিন্ট করে দিচ্ছি, আমার রিটার্ন করারও কিছু নেই। মিটে গেল। ভয়েড রিটার্ন মানে ভয়েড, ভয়েড, ভয়েড কথাটার মানে হচ্ছে সামথিং দ্যাট ডাজ নট রিটার্ন এনিথিং। ঠিক আছে? কিছু ভয়েড মানে নাল, এমটি, মানে ভয়েড রিটার্ন মানে হচ্ছে রিটার্ন করছে না। ক্লিয়ার? ফাংশন উইথ নো আর্গুমেন্ট নো রিটার্ন, এটা আমরা খুব কম ইউজ করি, খুব কম ইউজ করি। হ্যাঁ, অবশ্যই কাজে লাগে কিন্তু কম ইউজ করি। না, ওয়েলকাম না, এটা তো একটা এক্সাম্পল। এই যে ফাংশন উইথ নো আর্গুমেন্ট নো রিটার্ন আমরা ইউজ করি, কম ইউজ করি। কিন্তু মানে বেশি ভাগ তো মানে এটা ইউজ করে না, সবাই তো ইউজ করে না। ফাংশন উইথ প্যারামিটার বাট নো রিটার্ন ভ্যালু। রিটার্ন ভ্যালু নেই কিন্তু প্যারামিটার আছে। নাম্বার নাম একটা ভেরিয়েবল, এক্স ওয়াই জেড যা খুশি নিতে পারে। ওটা ইনমেন ফাংশনের নাম। না না, ওটা কোনো নাম, একটা ভেরিয়েবল, ভেরিয়েবল নিয়ে আছে। প্যারামিটার তো ওটা। হ্যাঁ, রেঞ্জ 1 থেকে 10 নিল, ঠিক আছে? রেঞ্জ নাম এক্স
এক্স আছে ডট এক্স ও হ্যাঁ এটা আই বলেছিল টু 1 মাল্টিপ্লিকেশন টেবিল দিয়ে দেবে না টেবিল প্রিন্ট করবো। মাল্টিপ্লিকেশন টেবিলটা এবারে ধরো আমাকে একটা প্রোগ্রামের মধ্যে দুয়ের টেবিল, 4-এর টেবিল, 8-এর টেবিল, তিনটে একসাথে তিনটের টেবিল প্রিন্ট করতে হবে। 2-এর টেবিলও প্রিন্ট করতে হবে, 4-এর টেবিলও প্রিন্ট করতে হবে, 8-এর টেবিলও প্রিন্ট করতে হবে। ঠিক আছে, আমাকে 3বার লেখার কোনো কারণ নেই। আমি একবারই লিখলাম একটা ফাংশনের মধ্যে, তারপর সেই ফাংশনটা আমি কল করে নিলাম। জাস্ট নাম্বারটা আমি প্যারামিটারটা এখানে পাস করিয়ে দিলাম। মানে ইউজার এখানে যখন 2 দেবে এনে টেবিল 2, এই 2 ভ্যালুটাই নামে যাবে, 2 ভ্যালুটা গিয়ে এখানে ঢুকবে, তারপরে এখানে সব কাজকর্ম হবে, তারপরে প্রিন্ট করে দেবে। প্রিন্ট কি করবে, আমাকে কোনো প্রিন্ট করতে হবে না, কারণ এর মধ্যেই প্রিন্ট আছে। এইখানে এই টেবিলটা কল করা মানেই আমার প্রিন্ট হয়ে গেল। এটাও আমরা খুব কম ইউজ করি, আমরা ইউজুয়ালি ফাংশন লিখি রিটার্ন দিয়েই। কারণ অনেক সময় এটা হতে পারে যে আমি একটা ফাংশন ইউজ করছি, কিন্তু আমাকে এই ফাংশনের শুধু ভ্যালুটা দরকার কোনো একটা ক্যালকুলেশনের জন্য, আমাকে প্রিন্ট করতে হবে না। তোমাকে একটা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কতে ধরো তোমাকে বললো ফাইন্ড দ্য অ্যামাউন্ট, কোয়েশ্চেন আছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট, কিন্তু তার আগে তোমাকে সিম্পল ইন্টারেস্টটা বের করে তারপরে তো অ্যামাউন্টটা বের করতে হবে। কিন্তু তোমার আনসারে তো সিম্পল ইন্টারেস্টটা চাইনি, শুধু অ্যামাউন্টটা চেয়েছে। তোমার সিম্পল ইন্টারেস্টটা যদি তুমি আনসার বলে সিম্পল ইন্টারেস্ট না লেখো তাহলে তো ভুল নয়, কারণ ওটা তো চাইনি আনসারে। তো এরকম ফাংশন হতেই পারে, ওই ফাংশনের যে আউটপুটটা সেটা আমাকে প্রিন্ট করাতে হবে না, কিন্তু অন্য কোনো একটা ক্যালকুলেশনে লাগবে। এবার যদি প্রিন্ট করাতে হয় তখন আমি প্রিন্ট করিয়ে দেবো, কিন্তু আমার প্রিন্ট করাতে হয়তো হবে না। তাহলে কিন্তু আমি যদি এর মধ্যে প্রিন্ট দিয়ে দিই তাহলে ফাংশনটা কল করলেই সেটা প্রিন্ট হয়ে যাবে। তাই জন্য আমার রিটার্ন ইউজ করাটা বেটার। রিটার্ন করবে ভ্যালুটা, যদি ক্যালকুলেশনে ইউজ হয় ক্যালকুলেশনে ইউজ করবো, যদি প্রিন্ট করার ইউজ হয় আমি বাইরে প্রিন্ট করে নেবো আলাদা করে, যেমন অ্যাডটা প্রিন্ট করেছিলাম। তাই জন্য আমরা ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন ভেরিয়েবল এটাই ইউজুয়ালি ইউজ করি। এটা বোঝা গেছে? অস্মিত বোঝা গেছে? হ্যালো, বেশ বলো। নাম নিল 2 মাল্টিপ্লাই I মানে 1 which is equal to 2 into 1 2 2 into 2 2 4। এইটা এই টেবিলটা যেই আমি কল করব এটা করে দেবো, এন এর ভ্যালু যা দেবো সেইটা দিয়ে এটা রান করবে ফাংশনটা। ঠিক আছে, আমার প্রোগ্রাম কিন্তু এই দুটো লাইন, ফাংশনটা এইটা, মানে আমি যখন প্রোগ্রামটা লিখছি পুরোটাই লিখছি, কিন্তু রান করছে এই দুটো। যেই আমি টেবিলের মধ্যে কোনো ভ্যালু দিচ্ছি তখন এইটা এখানে যাচ্ছে। ঠিক, ক্লিয়ার? আচ্ছা ধরো ডেপটা তো কি একটা ডিফাইন করেই গেছিল, আমি করছি এইটা আমার পুরো প্রোগ্রাম। এই তো দেখতে পাচ্ছ না পাইথনে, এটা আমার করা, এটা আমি করেছি। হ্যাঁ সে ঠিক আছে, টেবিল ওটা তুমি ডিফাইন করে দিয়েছো, কিন্তু ডেপে আলাদা একটা ভেরিয়েবল তুমি এমনি আগের থেকে ছিল তো। ডেফ ডিএফ কিওয়ার্ড এটা কিওয়ার্ড হ্যাঁ, তাই ওগুলো ডিফাইন করতে হবে। হ্যাঁ ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন। এইটা আমাকে রিটার্ন করছে এই ফাংশনটা। বলো হ্যাঁ, তাও দিতে পারি, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। আমার এই কিউব ফাংশনটা এটা রিটার্ন করছে। এবারে আমার যখন এই কিউবের আনসারটা লাগবে সেটা আমাকে প্রিন্ট করাতে হবে। কেন প্রিন্ট করাতে হবে আর আগেরটায় কেন প্রিন্ট করাতে হয়নি? আগেরটায় প্রিন্ট ফাংশনের মধ্যেই ছিল, এখানে যদি আমি লিখে দিতাম প্রিন্ট এটা, তাহলে আমাকে এই প্রিন্টটা লাগতো না, এইটা কল করলেই আমার প্রিন্ট হয়ে যেত। আর যখন আমার ফাংশনের মধ্যেই প্রিন্ট আছে তখন আমি কল করে কোনো ভেরিয়েবলে স্টোর করবো না, ডিরেক্ট কল করব, কারণ আমার ভেরিয়েবলটা কোথাও স্টোর করার ব্যাপার নেই, ওখানেই প্রিন্ট করে দিচ্ছে।
তাই জন্য আমাকে কোনো ভেরিয়েবলে স্টোর করতে হবে না। একটা নাম্বার দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু আমাকে এখানে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে, কারণ একটা ভ্যালু রিটার্ন করছে, সেই ভ্যালুটা আমাকে স্টোর না করলে আমি প্রিন্ট করতে পারবো না। আর যদি আমি স্টোর না করি আমাকে ডিরেক্ট প্রিন্ট করতে পারবো, মানে আমি এখানেই আমি লিখে দিতে পারি সি এর জায়গায় আমি এটা লিখে দিতে পারি কিউব n1, ডিরেক্ট আমি এখানে লিখতে পারি চাইলে। হ্যাঁ হ্যাঁ এটা বলে প্রিন্ট করে দাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ তার মানে এটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন, এটাই আমরা ইউজুয়ালি ইউজ করি, এটাই ইউজ করবে, ঠিক আছে। স্যার বলছি মানে এই পরীক্ষা টরীক্ষা আমি সব মানে বলে দেবো না টিচারের মধ্যে যে এইটা ফাংশন ইউজ করতে পারবো না, ওই ফাংশন ইউজ করতে পারবো না। আমরা বলে দিতেই পারে, বলে দিতেই পারে। আমাদের 11 এ বলছে যে এই ডেট ফাংশনে কেউ যদি ইউজ না করে, আগে থেকে আমি জানতাম, ইউজার ডিফাইন ফাংশন তো ছিল না সিলেবাসে, আমি জানতাম না কি ওটা। ইউজার ডিফাইন ফাংশন তো সিলেবাসে ছিল না। চলো প্রোগ্রাম করি। স্ট্রিং টু ফাংশন, একটা ফাংশন লিখবো, যে ফাংশনটার কি কাজ, যে ফাংশনটা একটা স্ট্রিং নেয় ইনপুটে, মানে এই যে এইখানে যেমন ইনপুটে একটা নাম্বার নিয়েছে, ওই ফাংশনটা ইনপুটে একটা স্ট্রিং নেয় আর কি রিটার্ন করে, নাম্বার অফ ভাওয়েলস ইন দ্যাট স্ট্রিং, সেইটা আমাকে প্রিন্ট করতে হবে। চলো করো, অস্মিত করো। হ্যাঁ, কি কাজ আছে জানি না, আগে ফাংশনটা ডিফাইন করো, ফাংশনটাই হচ্ছে মেন কাজ। ডেটের মধ্যে স্ট্রিং আর ফল। উফ বাবারে। আচ্ছা তুমি মানে তোমার ইউটিউবে মানে বলো তো। তুমি ল্যাব কোড কেন পড়ে আছো? হ্যাঁ সিরিয়াস, তুমি ল্যাব কোড পড়ে থাকো মানে প্রথমে একটা আসে না ডিসপ্লে যে এই স্যারটা পড়াচ্ছে সৌমেন্দু স্যার, ল্যাব কোড না, ব্লেজার। ল্যাব কোড থাকতো ব্লেজার ব্লেজার। কোনো একটা সময় ওই ছবিটা দিয়েছিলাম, ওই ছবিটাই বসিয়ে দিয়েছি। এই আই ইউ, হ্যাঁ এটা আই ইজ ইকুয়াল টু এই আই, ফর লুপ না। def string def string তোর আগের স্লাইডটা খুলে রাখ। ব্যাস হয়ে গেল। কি ভুল? কাউন্ট একটা অলরেডি ফাংশন আছে পাইথনে। def আমরা ফাংশনের নাম কোনোদিন কিওয়ার্ড ইউজ করতে পারি না। str আন্ডারস্কোর কাউন্ট দাও, str ও একটা ফাংশন আছে। স্ট্যান্ডার্ড ফাংশন আছে আপনার? হ্যাঁ, সবাইদের যা যা আছে সেটা সবই ফাংশন। স্ট্রিং ইউজ করতে পারো না, হ্যাঁ স্ট্রিং ইউজ করতে পারো না। def string স্ট্রিং এর মধ্যে নাম নিচ্ছ কেন তুমি? না না def আরে এই তো এইরকম দাও না, def ভাওয়েলস দাও না নাম, ফাংশনের নাম। আরে VOWELS ভাওয়েলস, যেইটার ফাংশন করছো সেইটা রিলেটেড একটা নাম দাও। নাম্বার তোমার দিচ্ছে না, ভেতরে স্ট্রিং দেবো। ভেতরে তো ইয়ে দেবে, ভেরিয়েবলের নাম দেবে। ভেরিয়েবল নাম s দি s বলো s। আচ্ছা এর মধ্যে ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি তো? def যা খুশি করতে পারো। if string এখানে অ্যান্ড পুট করতে পারি এরপরে। কি বললাম? হ্যাঁ যা খুশি করতে পারো তুমি, আগে করো তারপর যা বলার আমি বলবো।
ছোট যদি এ দুটো যদি লেটার আছে একটা বড় হাতে ছোট A A and E and I and O and U and এ ই আই ও ইউ বাংলা তো এক পাঁচটা কি আলাদা ও ধর ভাববে পাঁচটা একসাথে থাকলে তাহলে চেক করবে না হ্যাঁ আমি কিচ্ছু জানি না, পাঁচ থেকে মানে পাঁচবার অ্যাড না আমি কিচ্ছু জানি না। এটা তাহলে ভুল করেছি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি। এইটাকে পাঁচবার অ্যাড লিখতে হবে, এটাকে পাঁচবার মাঝখানে অ্যাড লিখতে হবে, তাহলে মনে হবে। কমা দিয়ে দিয়ে হ্যাঁ 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 ওটাই আমি কিছুই জানি না। এইটা এ ই আই ও ইউ যেটা নিয়েছো, দাঁড়াও আমার কথা শোনো, এ ই আই ও ইউ যেটা নিয়েছো সেটা নেওয়া যায় না তা না, কিন্তু যেভাবে নিয়েছো সেটা ভুল। মানে ইফ সেখানে ইউজ করতে পারবে না। যদি তুমি ইফ নাও, যদি তুমি ইফ চালাও, তখন তোমাকে ও যেটা বললো সেটা করতে হবে, এ অ্যান্ড ই অ্যান্ড আই অ্যান্ড ও অ্যান্ড ইউ। কিন্তু যদি তুমি এ ই আই ও ইউ নাও, তার মানে ওটা এ ই আই ও ইউ একটা পার্ট, একটা স্ট্রিং হচ্ছে, তখন সেটা অন্যভাবে ইউজ করতে হবে, ইফ দিয়ে ইউজ করা যাবে না। কিন্তু শুধু মানে এমনি যদি এই আই ও লিখে হতো শুধু দেখবি কোথায় একটা এই আই ও লেখা আছে না না, আলাদা করে লিখতে হবে। আগে ও যেমন বললে আচ্ছা একটা হিন্ট দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট হিন্ট দিয়ে দিচ্ছি। আমার কাছে একটা স্ট্রিং আছে, ঠিক আছে, স্ট্রিংটা আছে এস ইকুয়ালস টু এটা, ইন বলে একটা ফাংশন, ইন বলে একটা ইয়ে পড়েছিলাম মনে আছে, অপারেটর। ইনের কাজ কি? ইনে মানে যদি একটা এস এর মধ্যে এর মধ্যে যা পড়াবো সেটা মনে রাখতে হবে, বাড়িতে গিয়ে পড়তে হবে, নাহলে পরের দিনের ক্লাসটা পারবে না করতে। কোয়েশ্চেনটা কি হবে ইন 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 একটা অপারেটর তো, হ্যাঁ আগের দিন তো টাইপস অফ অপারেটর পড়িয়েছিলাম, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর। ইন একটা অপারেটর, মেম্বারশিপ অপারেটর। কি কাজ কি ইনের? ইন দেখবে যে অরিজিতের মধ্যে যে আই আছে আমি কি চেক করব? ইফ আই বা আমি ফর, আগে আগে আমাকে একটা ফর লুপ চালাতে হবে। ফর আই ইন এস, মানে আই কি করবে, একটা একটা করে ভ্যালু নেবে ফর লুপের মধ্যে, ঠিক? তারপর আমি চেক করব ইফ আই ইন এ ই আই ও ইউ, তার মানেও কি দেখবে, এই আই এর যেই ভ্যালুটা সেটা এই স্ট্রিং এর মধ্যে আছে কিনা। হয়ে গেল? ছোট হাতেরটাও নিতে হবে না নিলেও হবে। কি করে কি করে সেটাই তো আমার তোমার কাছে প্রশ্ন। কিছু একটা করতে হবে এই ফরের আগে, তার জন্য। কাউন্ট করে তুমি তার আগে তার আরে হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু তোমার শুধু এই আই ও ইউ আপার কেসে নিলেই হয়ে যাবে। সেটার জন্য এই ফরের আগে আর একটা স্টেটমেন্ট লিখতে হবে। কত খাটনি হচ্ছে একই লাইনের মধ্যে দুটোই লিখে না, ইউজার যা খুশি দিতে পারে, এটা ইউজার ইনপুট নেবে। ইউজার ক্যাপিটাল আপার কেসেও দিতে পারে, লোয়ার কেসেও দিতে পারে। এমন একটা কিছু করতে হবে যাতে তোমার সবটা একবারে হয়ে যায়, ছোট হয়ে যায়। আরে যা স্ট্রিং দিচ্ছে, যা স্ট্রিং দিচ্ছে সেটাকে আপার কেসে কনভার্ট করে নাও না। এস ডট আপার কেস এস ডট আপ এস ইকুয়ালস টু এস ডট আপার কেস, হয়ে গেল। তাহলে ইউজার যা খুশি ইনপুট দিক, আপার কেস দিলে আপার কেসে থাকবে, লোয়ার কেস দিলেও আপার কেসে হয়ে যাবে। তখন শুধু এইটা চেক করলেই হয়ে যাবে। তুমি কি বুঝলে কি আসলে এই এস ডট আমার ভিতরে ব্যবহার করা করে দেই ভাই কি করেছো 11-এ? কি কম্পিউটার সায়েন্সে কি করেছো? মানে সেরকম না করে কমপ্লিট করিনি ঠিক করেছো, উচিত কাজ করেছো। এখন সমস্যা এখন পড়বে ক্লাস 12-এ কম্পিউটারের যে হিউজ সিলেবাস আছে না, এই যেই ছেলেটি ভিডিও কলে আছে অস্মিত, ওকে আমি ক্লাস 11-এও তো পড়েছে, আমার কাছেই পড়েছে এখানে এডুবিসে। 11-এর সিলেবাস শেষ করে দিয়েছিলাম আমি মোটামুটি নভেম্বরের মধ্যে, এবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শুধু রিভিশন করেছি, ঠিক আছে? একটা চ্যাপ্টার দুবার করে করিয়েছি। 11-এর সিলেবাস কম, কিন্তু 11-এর জিনিসগুলো যদি থরলি মনে থাকে 12-এ কোনো অসুবিধেই হবে না।
এখন যদি আমি তোমাকে 11-এর জিনিস বোঝানো শুরু করি তাহলে আমার 2 মাস লেগে যাবে 11-এর জিনিস বোঝাতে। আর 11-এর জিনিস না জানলে 12-এর একটা লাইনও পারবে না, একটা সিঙ্গেল লাইনও পারবে না। আর 12-এর যা হিউজ সিলেবাস, 11-এর যা সিলেবাস ছিল তার ডবলের ডবল সিলেবাস কম্পিউটারে। এসকিউএল এর জন্য নাকি অনেক কটা ছিল? এসকিউ পাইথন আছে, 11-এ শুধু পাইথন ছিল, 12-এ পাইথন ছিল আর ওই প্রথমের ওই নাম্বার সিস্টেম অল্প একটু ছিল। তোমার 12-এ পাইথন আছে, হিউজ জিনিসপত্র আছে পাইথনের, কোনো ধারণা নেই কি কি জিনিসপত্র আছে। আমি স্কুল লাইফে এত কিছু পড়িনি, আমার পাইথন ছিল না যদিও। ওখানেই তো চাপটা লেগেছিল কলেজে। কলেজেও পাইথন ছিল না। হ্যাঁ, তো কোথায় পড়লে? বাইরে পাইথন সিবিএসসির ক্লাস 12-এই শুধু অ্যাড করেছে, কিন্তু পাইথন আগে মানে আমি যখন ক্লাস 11-12-এ পড়তাম তখন পাইথন কোনো কারিকুলামেই ছিল না। স্কুল লাইফে স্কুলে বা স্কুল বা কলেজ কোথাওই এখনো কলেজে পাইথন নেই কারিকুলামের মধ্যে। পাইথন বাইরে থেকে ট্রেনিং নিতে হয়, বাইরে নিজেকে পড়াশোনা করতে হয় পাইথন নিয়ে। পাইথন মানে ইজি নেই এখনো কারিকুলামে, কারণ পাইথন শেখাটা ইজি, করাটা ইজি। আমি যদি প্রোগ্রামিং এর লজিক বুঝে যাই, আর তুমি যদি হিন্দি ইংলিশ বাংলা যদি জানো, একটা এসের টপিক যদি তুমি লিখতে পারো তাহলে 3টে ভাষাতেই লিখতে পারবে, যে 3টে ভাষা তোমার জানা থাকে। প্রোগ্রামের লজিক এই একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটার লজিক যদি তুমি জানো, আর পাইথন জাভা সি++ যদি 3টে ল্যাঙ্গুয়েজই তুমি লিখতে পারো কিভাবে লেখে, তাহলে সেম প্রোগ্রাম তুমি 3টে ল্যাঙ্গুয়েজেই লিখতে পারবে। কিন্তু বেসটা তৈরি হয় জাভাতে, সি বা সি++, কারণ পাইথনের মধ্যে নিজে নিজেই অনেক কিছু হয়ে যায়। শর্ট নিজেই হয়ে যাচ্ছে, শর্ট বলে একটা ফাংশন আছে, তাই তো? শর্ট নিজেই অ্যারেঞ্জ হয়ে যায় অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং। কিন্তু জাভা বা সি++-এ শর্টের কোনো ফাংশন নেই। আমাকে যদি কোনো প্রোগ্রামে কোনো কিছু শর্ট করতে হয় আমাকে করে নিতে হবে। তাই জন্য স্কুল লেভেল থেকে জাভা বা সি++ শেখানো হয়, যাতে বেসটা স্ট্রং হয়, লজিকটা করতে সুবিধা হয়। আইএসসিতে যারা আইএসসি বোর্ডে পড়ে 11-12-এ ক্যালকুলেটর ইউজ করতে দেয় এক্সামে, কিন্তু সিবিএসসিতে দেয় না ক্যালকুলেটর ইউজ করতে। ছোটবেলা থেকেই আমাদের হাতে ক্যালকুলেটর ধরিয়ে দেওয়া হয় না কেন? কিন্তু হতেই তো পারে, কেন হয় না? যাতে আমরা ক্যালকুলেশনটা শিখতে পারি। সেরকমই আমাদের জাভা বা সি++ করানো হয়, যাতে আমাদের লজিক্যাল সেন্সের বেসটা ক্লিয়ার হয়, তৈরি হয়, তাই তো? কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে পাইথনে সেটা হয় না। পাইথনে অনেক কিছু নিজে নিজে হয়ে যাচ্ছে, শর্ট নিজেই হয়ে যাচ্ছে, ম্যাক্স মিন বলে ফাংশন আছে, নিজেই ম্যাক্সটা হয়ে যাচ্ছে, নিজেই মিনটা হয়ে যাচ্ছে। এইসব ফাংশনগুলো এই জাভা বা সিতে নেই। আমার ক্লাস 10 অবধি আমি জাভা করেছি, 11-12-এ উঠে আমি সি++ করেছি, কলেজ উঠে প্রথমে সি করেছি, তারপরে আবার জাভা করেছি। পাইথনটা আমি বাইরে করেছি, কলেজের কারিকুলামের বাইরে করেছি পাইথন। তো তোমার পাইথনটা এখন যখন করছো, এই ক্লাস 12-এ উঠে যে করছো, 11-এরটা থাকলে এখন ক্লিয়ার থাকতো অনেক কিছু। এবার 12-এ তোমার অনেক কিছু আছে, তুমি একটা নোটপ্যাডে একটা ফাইল লিখেছো, লিখতেই পারো। পাইথন দিয়ে সেই ফাইলটা ওপেন করবে কিভাবে, ক্লোজ করবে কিভাবে, ডিলিট করবে কিভাবে, একটা টেক্সট ফাইল ওয়ার্ড ফাইলটাও করে দেবে কিভাবে তুমি তার মধ্যে কিছু টেক্সট অ্যাড করবে বা টেক্সট এডিট করবে, সেইটা পর্যন্ত আছে তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে। এগুলো স্কুল লেভেলের নয়, কলেজ লেভেল। সেটাও তোমার আছে। এটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং বলে একটা জিনিস আছে, যেটা তোমার বইতে নেই কিন্তু তোমার 12-এর সিলেবাসে আছে। মানে বইতে, মানে আমি জানি না, এটা আমার পুরোনো এডিশন, 2023-এর এডিশন, 2024-এর এডিশনে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাড করবে কিনা আমি জানি না, কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং গত বছর থেকেই সিলেবাসে অ্যাড হয়েছে। মানে এই বছরে যে এক্সামটা হয়েছে 2024-এর যে 12-এর বোর্ডটা হয়েছে, এক্সেপশন হ্যান্ডলিং প্রথমবার ছিল সিলেবাসে। তো নতুন বইগুলোতে অ্যাড করবে কিনা আমি জানি না। এক্সেপশন হ্যান্ডলিং একটা নতুন চ্যাপ্টার, নতুন জিনিস তোমাদের গেল এক্সেপশন হ্যান্ডলিং। এই পাইথনের তো অনেক কিছু আছে, এটা দুটো জিনিস বললাম, তাছাড়া তো আরো অনেক জিনিসপত্র আছে। স্ট্রিং এর প্রচুর জিনিস আছে, রিকারশন বলে একটা বিষয় আছে, রিকারসিভ ফাংশন, রিকারসিভ এক রকমের ফাংশন। এরপরে যেটা আছে
নেট কম্পিউটার নেটওয়ার্কিং বলে একটা চ্যাপ্টার আছে, ইন্টারনেট ল্যান ম্যান ম্যান, আমার মনে হচ্ছে তো থিওরি। তুমি বলেছে নিজে থিওরি করেছে। থিওরি তো সে তো থিওরি, প্রায় বোধ হয় 200-250 পেজের চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার। কোনো ধারণা নেই নেটওয়ার্কিং চ্যাপ্টার, মানে সারা পৃথিবীতে যত নেটওয়ার্কিং এর টপিক আছে সব বোধ হয় ক্লাস 12 ঢুকিয়ে দিয়েছে। বিশাল বড় চ্যাপ্টার, ডায়াগ্রাম ফাইগ্রাম আছে, টোপোলজি ডায়াগ্রাম করতে হবে, কিংবা কোন ল্যান্ডম্যান মানে ডায়াগ্রাম ফাইগ্রাম, প্রচুর জিনিসপত্র আছে, ক্যালকুলেশন আছে। তারপরে তোর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এসকিউএল আছে, হিউজ সিলেবাস 12 এর কম্পিউটার সায়েন্সের। 11 এ পাইথনটাকে ইয়ে করে এসকিউএল আর পাইথন দিয়ে তুমি এসকিউএল এর কোড কিভাবে চালাবে সেটাও আছে, ইন্টিগ্রেটিং পাইথন উইথ এসকিউএল। তো 11 এ যত ছোট সিলেবাস 12 এ তত বড় সিলেবাস। 11টা করনি, খুব মুশকিলে পড়ে। লিস্ট আছে না, লিস্টের আগে অবধি করেছে। এই সব তো আমি লিস্টের কথা বলছি না, এইগুলো আমি লিস্টের কথা বলছি। লিস্টের পরে এই আপার কেস তুমি বললে আপার কেস করনি, আমি লিস্টের এস ডট আবার এগুলো সব লিস্ট থেকে আছে না। কোথা থেকে লিস্ট? এটার সাথে লিস্টের কোনো সম্পর্কই নেই। এগুলোর কোনো, আমি এখনো লিস্টের কিছু প্রোগ্রামে যাইনি, লিস্টের প্রোগ্রামে যেতে আমার দেরি আছে। হলো এই প্রোগ্রামটা, এটা হচ্ছে ডেভ কম্পিউটার গেছে। চলো আর সময় নষ্ট করবো না। এখানে লোয়ার কেস নিচ্ছে। আর যে কোনো একটা করতে পারো, কারণ আমি এখানে লোয়ার কেস নিয়ে নিয়েছিলাম, আমি এটা লিস্ট দিয়ে করেছি। কাউন্ট 0 মানে সি আছে, সি কাউন্ট। আমার এইটা হচ্ছে ফাংশন, আগে ভালো করে বুঝো, এই পার্টটা হচ্ছে আমার ফাংশন, তারপর আমি এখানে প্রোগ্রামটা করেছি, বাকি প্রোগ্রামটা। ঠিক আছে, কি করছি ফাংশনে? আমি ফাংশন নেম নিলাম, এর মধ্যে একটা স্ট্রিং পাস করাবো, ঠিক? কাউন্ট 0 আমাকে নিয়ে নিতে হবে ফার্স্টে, নাহলে আমি প্লাস প্লাস করবো কি করে? কাউন্টার ভেরিয়েবল সেটা। একটা লিস্ট আছে AEIOU, আমি str1 এর প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে নিচ্ছি, ঠিক আছে? সেইটা চেক করছি if s.lower is in vowels, ঠিক? s.lower is in vowels যদি থাকে আমি কাউন্ট প্লাস প্লাস করে দেবো, কাউন্টার ভ্যালুটা আমি রিটার্ন করবো। ওখানে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 লিখলে তো একই ব্যাপার। আচ্ছা এটা কত, রিটার্নটা এদিকে আসবে না, পরে ভেতরে যাবে না? কেন রিটার্ন কি বারবার রিটার্ন করবে নাকি? একটাই তো রিটার্ন করবে, রিটার্ন তো একটা ভ্যালু, ডেফের ভেতরে থাকবে, ফরের ভেতরে কেন থাকবে? তারপর আমি একটা ইনপুট নিলাম, এটার যে কাউন্টটা সেটা স্টোর করলাম, সেটা প্রিন্ট করে দিলাম। আমারটা ক্লিয়ার? আমারটা হ্যাঁ, ডেভ শুন। বাবল সি ইজ ইকুয়াল আমি একটু দেখি, শুনলে বুঝতে পারবো না। ইকুয়াল টু প্রাইম আর নট ইফ I in AEIOU, আগে আপার কেস করে দিস। হ্যাঁ এটাও ঠিক, হ্যাঁ এটাও ঠিক। আমি নিজে করেছি। তোমারটা একবার বলবে, তোমারটা এস ডট লোয়ারটা আগে ওটা বলতে হবে। এক সেকেন্ড আরেকবার দাও দেখি। হ্যাঁ এইটা ভুল লিখেছো, এটা আপার কেস না, এস ডট আপার। এস ডট আপার, হ্যাঁ কি বলছো? যেখানে তুমি ভাবেস লিখে এই আর ফর হ্যাঁ। এস ইন স্ট্রিং, হ্যাঁ ওটা আবার এস ডট লোয়ার, এবার মানে সবটা লোয়ারই তো আছে নাকি? তুমি ওই যেটা না না, এইটার ভাওয়েলসটা লোয়ারে আছে, হ্যাঁ ইউজার কি দেবে আমি জানি না, ইউজার যেটা দিচ্ছে সেটা আমি লোয়ারে কনভার্ট করে নিচ্ছি যাতে আমার চেক করতে হবে। তুমি যেটা করেছো সেমই করেছি আমি, শুধু তুমি একটা আলাদা ভেরিয়েবল নিয়ে নিয়েছো এস, আমি সেই এসটা না নিয়ে ডিরেক্ট ইফের মধ্যেই আমি চেঞ্জ করে নিয়েছি, আপার কেস হবে না, আপার হবে। আপার হবে। রিটার্ন সি। আচ্ছা হ্যাঁ, ডেফটা মানে যখন আবার প্রোগ্রামটা করবো, ডেফের লাইনে আবার চলে আসবে তো। হুম টু কাউন্ট ভাওয়েলস। আচ্ছা এই ভেরিয়েবলটা নিচ্ছে, আমি এখানে ভাওয়েলস নিই, ভাওয়েলস মেসেজ হয়েছে। সি প্লাস ইকুয়াল টু 1।
তার মানে আমার যা স্ট্রিং আমি ইনপুট দেবো আমাকে বাবলস কটা আছে কাউন্টটা দিয়ে দেবে। ক্লিয়ার? মানে ধরে নাও এই স্ট্রিং এর জন্য স্ট্রিং লিস্ট টাপল ডিকশনারি সব মানে মিক্স আপ করে আমাদের ডেফ ফাংশন ইউজ করতে হবে, তাই তো? হয়েছে লেখা? হ্যাঁ চেঞ্জ করি? হ্যাঁ। চাপ নেই, পিপিটিটা পেয়ে যাবে। লিস্ট এন্ড জাস্ট ডাবল ইচ ভ্যালু। মানে ফাংশনের মধ্যে আগে এই ফাংশনটাই কি পাস হয়েছিল? একটা স্ট্রিং পাস হয়েছিল, স্ট্রিং ভ্যালু পাস হয়েছিল তো, তাই তো? এটা কি তোমার কিছু প্রশ্ন আছে? একটা স্ট্রিং ভ্যালু পাস হয়েছিল এই ফাংশনটার মধ্যে, এবারে যে এই ফাংশনটা লিখবে সেটার মধ্যে একটা লিস্ট পাস হবে। এলো হ্যাঁ, এবার সেইটাই কি করব, লিস্টের যে প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু আছে প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু ডাবল করতে হবে, মানে ফাংশনের ওটাই কাজ। যদি কোনো লিস্ট পাস করে তাহলে সেটার ভ্যালুটা বাড়িয়ে দেয়। লিস্ট কি ফাংশনের নাম দেবে? ফাংশনের নাম ভাবছো? ডাবল দিয়ে দাও, লিস্ট ডাবল, ডাবল দিতে পারবে না, লিস্ট ডাবল। না প্রত্যেকটা ইন্টিজারকে ডবল করে দেবে 3 ডিরেক্ট লিস্ট এর। মানে লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে ডাবল করে দেবে। লিস্ট ডেফ ডাবল L1 into return এটা তো বললাম পুরো এটা double। প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা করে। ইউজ করব কি ইউজ করবে? লিস্ট কেন আগে লিখবে? আগে ফাংশনটা ডিফাইন করবে। লিস্ট তো ইউজার দেবে। এটাই আজকে লাস্ট প্রোগ্রাম। লিস্টে স্প্লিট আছে এটা বলবো। কি লিস্টে স্প্লিট ফাংশন ইউজ করে? স্প্লিট কেন করতে হবে? স্প্লিট ফাংশন স্ট্রিং এর ফাংশন, লিস্ট না ভাবছি L1 ধরে অনেক কটা দিয়েছি 1 2 3 4 5 6 7, তো L1 ডট ইনটু 2 তো করা যাবে না, আপনার সবকটা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু নিতে হবে। ওই যে বললাম আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করিনি ভাই, আমি ইংলিশ অনার্স পড়েছি। L1 is equal to 2 3 6 7 8 3 6 7 8 লিস্টের মধ্যে কটা নাম্বার থাকবে? যতগুলো খুশি ইউজার জানে, আমি যে ইনপুট দেবে সে জানে। তার ইচ্ছে হলে সে 2টো নাম্বারও দিতে পারে, তার ইচ্ছে হলে সে 100টা নাম্বারও দিতে পারে। কটা নাম্বার দেবে সেটা আগে বলে দিই, হ্যাঁ 5টা নাম্বার দেবো। সবকিছু যদি বলে দাও তাহলে তো প্রোগ্রাম ইজি হয়ে যাবে। বলে দেবে কেন? যখন তুমি কোনো ফর্ম ফিল আপ করো
তখন কি বলে দেওয়া হয় যেন তোমার নামের 5টা লেটারই থাকে, তার বেশি হলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে না? না অ্যাটলিস্ট আমি বলে দেবো হ্যাঁ 5টা লেটার ইউজ করবো। কেন বলে দেবে? ইউজারকে তুমি কেন বেঁধে দেবে একটা জায়গায়? এরকম না, তুমি লিখে দাও 100টা লেটার আমার সেন্টেন্স মানে ইসের মধ্যে 100টা দিতে, মানে তুমি বলে দাও যে কটা নাম্বার লিখবো। কে বলে দেবে? ইউজার। কেন বলে দেবে ইউজার? ইউজার খামোকা বলতে যাবে কেন? ইউজার তো জানেই না কটা দেবে। ইউজারের হয়তো দিতে দিতে মনে হলো না আরো 2টো দিয়ে দিই। তুমি যদি ইউজার যদি আগেই বলে দেয় 5টা, তাহলে তো 5টার বেশি তারপর আর দিতেই পারবে না। কিন্তু দিতে দিতে মনে হলো যে না আমি 10টা দেবো। ইউজারকে তুমি বেঁধে দিতে পারো না কোনোদিন। আগের দিন বলছিলাম না একটা ইনসিডেন্ট ডেটের ব্যাপারটা, ইউজার যা খুশি করতে পারে। ইউজার যা খুশি করতে পারে। ইউজার সত্যি খুব বাজে। একটা কাজ করতে বলে দেওয়া হলেও সেইটাই মানে বলে দেওয়া হয় যে এটা করবেন না, কিন্তু আমরা বলে দিয়েছি। এই সপ্তাহেই হয়েছে আর একটা ইনসিডেন্ট, একটা বলে দেওয়া হয়েছে আমার ক্লায়েন্টকে। ক্লায়েন্টই তো ইউজ করছে, ক্লায়েন্টই তো ইউজার। ক্লায়েন্টকে বলে দেওয়া হয়েছে যে এই সফটওয়্যারের এই পোর্শনটায় একটা ইস্যু আছে যেটা এপ্রিলের লাস্ট উইকে সলভ হবে। এই কদিন যতদিন ইউজ করছেন এটা এইভাবে করবেন না, এইভাবে করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। যেটা বারণ করা হয়েছে সেটাই করেছে, তারপরে আবার আমাদেরকে মেল করেছে এটা তো হচ্ছে না। আপনাকে তো বললাম এটা না করতে। কিছু বলাও যাবে না। আর এক একজন আছে ইংলিশও তো বোঝে না ভালো করে বোঝাতে। হ্যাঁ, আমার ক্লায়েন্টের আমি যেই সফটওয়্যারটার উপর কাজ করছি সেই সফটওয়্যারটা গ্লোবালি ইউজ হচ্ছে। ইটালির ইউজার ইউজ করছে, জার্মানের ইউজার ইউজ করছে, ফ্রান্সের ইউজার ইউজ করছে, গ্লোবালি ইউজ হচ্ছে। একটা ইটালিয়ান ইউজার রেজ করেছে ইস্যুটা, যেটা তো হচ্ছে না। তাকে বোঝাচ্ছি আমি 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 তাকে বলছি আমি ইংলিশ ছাড়া কিছু জানি না, আর আমি যেগুলো জানি সেটা আপনি জানেন না। আরে আমাদের দেশেই এটা আছে, ইংলিশ জানতে হবে, হিন্দি জানতে হবে, বাংলা জানতে হবে। তোমার কল্পনা নেই, তুমি যদি কোনোদিন জীবনে সুযোগ হয় ফ্রান্সে যাওয়ার, ফ্রেঞ্চ শিখে তারপর যেও ভাই। হ্যাঁ, এই ভাষাগুলো শিখে তারপর যেও। একটা কেউ নিজেদের ল্যাঙ্গুয়েজ ছাড়া ওদেরকে যদি আমরা বলি যে আপনি ইংলিশটা জানেন না কেন, ইংলিশ তো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে কিন্তু ইংলিশটা জানতে হবে, ওদের সেটা অপমানিত বোধ হয়। কেন ভাই, আমার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, আমি কেন অন্য ভাষা জানতে যাবো? তুমি আমার দেশে এসছো, তুমি আমার ভাষা জেনে আসো। ওদের বক্তব্য হচ্ছে এটা, ওরা অপমানিত বোধ করে অন্য কোনো ভাষা ওদেরকে শিখতে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে বক্তব্য। এটা বলে দাও আমি দেখো আমি যা বলছিলাম ডে প্লিজ ডাবল, আমি তো L1.2 করে দিচ্ছি না। আরে লিস্টের প্রত্যেকটা আইটেম নিয়ে ইনটু 2 করবো? তুমি লিস্টটাকে ইনটু 2 না করে লিস্টের প্রত্যেকটা আইটেম নিচ্ছি তো আমি। মাই লিস্ট লেন, আচ্ছা লিস্টের লেন্থটা নিয়ে নেবো, রেঞ্জটা তাহলেই হয়ে গেল। লিস্টের লেন্থ ইউজার যা খুশি লেন্থ দিই, এটা আমি নিয়ে নিয়েছি এখানে, তাই কিন্তু এটা ইউজার ইনপুট হবে। তাই জন্য আমি কি করব, একটা লেন্থটা নিয়ে নেবো। ইউজার 10টা দিলেও আমি লেন্থ পেয়ে যাবো, ইউজার 20টা দিলেও আমি লেন্থ পেয়ে যাবো, 2টো দিলেও আমি লেন্থ পেয়ে যাবো। লেন্থ আমি নিয়ে নিলাম, এবার ফর লুপটা চালাচ্ছি। এবার মানে এইটা করছে মানে লিস্টের প্রত্যেকটা ভ্যালু নিচ্ছি, 0th পজিশনের ভ্যালু, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ভ্যালুগুলো নিচ্ছি, সেই ভ্যালুটা ইনটু 2 করে দিচ্ছি, হয়ে গেল ডাবল। আচ্ছা আইটা দরকারই আছে। মাই লিস্ট আই ওটা কি মানে কিছু মিন করছে? কোনটা মাই লিস্টে? থার্ড লাইন। আরে মাই লিস্টের কোন ভ্যালুটা নিচ্ছি সেটা বলবে না? প্রত্যেকটা ভ্যালুকে তো করতে হবে। মাই লিস্ট 1 6 8 9 8
স্যার ওটা দেবো তো মাই ইনপুট। কোন ইনপুট? হ্যাঁ, সে তো লিস্ট করে না না, মাই লিস্টের মধ্যে ইনপুট কেন দেবে? অ্যাপেন্ড করতে হবে তো, প্রথমে এটা দেখালাম। ইনপুট নিতে লিস্টের ইউজার ইনপুট নিতে গেলে কি করতে হবে? এইটা করতে হবে। আগে অ্যাপেন্ডটা করে দিই। এই পোর্শনটা তো করতে হবে তোমাকে। লিখতে হবে। ওটা কোথায় লিখতে হবে? ফাংশনের পরে লিখতে হবে। হ্যাঁ ফাংশন পরে হ্যাঁ, এই জিনিসটা লিখতে হবে, তারপরে কাজ হবে। ওটা তো আমি নিয়ে নিয়েছি জাস্ট ছোট করার জন্য, আর কিছু না। কিন্তু করতে হবে ইউজার ইনপুট দিয়েই করতে হবে। বোঝা গেছে? প্রোগ্রামটা কোনো অসুবিধা আছে? প্রশ্ন থাকলে বলো। অস্মিত, প্রশ্ন থাকলে বলো। বলো। ওটা লিখে দাও না, যেটা আমি এই L1 মানে যেটা আমি নিজের ইচ্ছা মতো নাম- ওটা তো ফার্স্টে লেখা আছে, ওটা নিজে করবে। হয়েছে? বাকিটা বোঝা গেছে? ফাংশনটার কাজ বোঝা গেছে আজকে এই অবধি? যতটা করালাম ভালো করে দেখে আসবে। পরের দিন কিন্তু ফাংশনের আরো জিনিসপত্র করাবো। প্যারামিটার নিয়ে অনেক কিছু বলার আছে। এগুলো লিখতে হবে, নোটগুলো এমনি পড়লে হবে। এটা পড়লেই হবে। তুমি কিভাবে লিখে পড়বে না দেখে পড়বে তো তোমার ব্যাপার। ও দেখে বললে আর দুদিন পর ভুলে যাবো লিখে। হ্যাঁ, পরের দিন ভালো করে জায়গাগুলো দেখে আসবে, কারণ পরের দিন কিন্তু এই আর্গুমেন্ট নিয়ে অনেক কিছু বলার আছে। ফর্মাল আর্গুমেন্ট, অ্যাকচুয়াল আর্গুমেন্ট, আর্গুমেন্টেরও টাইপ আছে। ফর্মাল আর্গুমেন্ট আজকে বা কালকে পাঠাতে বলো টিভিটা। হ্যাঁ হ্যাঁ কালকে আজকেই বলে এগুলো হোমওয়ার্ক। ও ফিবোনাকি ওটাকে আমি ফিবোনাকি সিরিজ তো করেছো, এবারে লিখতে পারবো। কিন্তু ফাংশন ইউজ করবে এবার। ফিবোনাকি সিরিজের একটা ফাংশন লিখবে। ওর প্রোগ্রামটাকে তো ফাংশন ডেফ ফাংশন করে। হ্যাঁ, তারপরে জাস্ট ফাংশনটাকে প্রিন্ট করবে। একটু পাল্টে দিই প্রোগ্রামটা, না 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 না, ঠিক আছে। যাতে ফিবোনাকি সিরিজে তুমি যদি ফিবোনাকি সিরিজে প্রিন্ট করতে যদি হয়, তাহলে কোনো প্যারামিটার লাগছে না। প্যারামিটার তো লাগবে না। এটা কি কোনো প্যারামিটার লাগবে? না না x = 0 হ্যাঁ না না প্যারামিটার কি লাগছে কোনো ফাংশনে? কিন্তু প্যারামিটার ইউজ করবে। হ্যাঁ, একটু পাল্টে দিচ্ছি প্রোগ্রামটা। Print the Fibonacci series using a function যেখানে where using a function where এখানে কি ছিল? ফার্স্ট 20 নাম্বারস। এখানে ফার্স্ট 20 নাম্বারস না, where odd number না, the number of items will be given by the user. কটা নাম্বার বাট 20 এলিমেন্টস না কথা will be given by the user. User দেবে কটা নাম্বার প্রিন্ট করতে চাই। মাইলিস্ট করে ইনওয়ান করে দেওয়া। এই ভেরিয়েবলটা যা উপরে দিলাম সেটাই ইউজার এতে দিয়ে দাও। হ্যাঁ, ওটা তো প্যারামিটার পাস করাচ্ছিলাম না, এটা প্যারামিটার লাগবে। কি প্যারামিটার লাগবে, কিভাবে লাগবে তুমি জানো। Input n numbers and double passing function to count how many even and odd numbers are entered. ठीक है सर? The passing list to double the odd values and half the even values. ঠিক আছে, বেসিক 3টে প্রোগ্রাম দিলাম। এই 3টে প্রোগ্রাম করবে, পরের দিন বাকি প্রসিড করবো ফাংশন নিয়ে। ফাংশন নিয়ে এখন অনেক কিছু আছে, তাও ফাংশন চ্যাপ্টারটা কম্পারেটিভলি ছোট অন্য চ্যাপ্টারের থেকে। ফাংশনটা 2 দিনে আশা করছি হয়ে যাবে। অন্য চ্যাপ্টারগুলো বোধহয় 3 দিন 4 দিন লাগবে একটা চ্যাপ্টার শেষ করতে। চলো অস্মিত, আজকে এই অবধি। পরের দিন আবার দেখা হচ্ছে। তুমি এগুলো দেখে রেখো, কোনো অসুবিধা হলে জানিও কিন্তু। পিপিটি যেন আজকেই পাঠিয়ে দেবে। স্যারকে বলে দাও।